কোনো একটা বিজয়া দশমী, খুব ছোট্ট পুজো, কিন্তু ছোটবেলায় তো ছবিগুলো খুব বড় বড় হয়। আমারও তখন মনে হচ্ছিল কত বড় একটা ঠাকুর। তো তাকে যখন নামানো হচ্ছে দশমীর দিন, মা আমাদের দুই ভাইকে দু হাতে নিয়ে তো মা প্রণাম করছে, আমাদেরকে বললেন প্রণাম কর, আবার 1 বছর পরে মা আসবে। বলছিলাম যে আমাদের বাড়িতে একটা বামপন্থী পরিবেশ ছিল, পড়াশুনো ছিল, বা চর্চা ছিল। সেই চর্চাটা কিন্তু চর্চাই ছিল, তার হাতে কলমে কোনো অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতাটা কিন্তু হট্টগোলের উপরের থেকে হলো। মানুষ যে গোষ্ঠীবদ্ধ, মানুষ যে অন্যের হাত না ধরে চলতে পারে না, একটা মুহূর্তের জন্য চলতে পারে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা শরীর দিয়ে, মন দিয়ে, চিন্তা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এটাকে যাপন করি না, এক্সপ্লোরই করি না। বিশেষ শ্রেণীর কেউ কেউ আমরা এটা অনুভবই করি না। বাদলদা সেটা করাতে পারলেন। মানে পাশেই কারোর একখানা হাত ধরো, বলে আমি আমি আসলে একটা সমগ্রতার অংশ। সেইখান তার একটা মুখ হয়ে আমি এখন কথা বলছি। এই সমগ্রতাটার অন্য একটা মুখ হয়ে এখন হয়তো অন্য কেউ অন্য কোথাও একটা অন্য কোনো কাজ করছেন, যার খানিকটা দায়বদ্ধতা আমার উপরেও বর্তাচ্ছে। শ্রমিক বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারছেন, তার কারণ সম্ভবত শ্রমিক বন্দ্যোপাধ্যায় থিয়েটার ওয়ার্কশপ করেননি বাদল সরকারের। শ্রদ্ধা করি আমি শ্রমিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শ্রমিক বন্দ্যোপাধ্যায় যেটা ভুল বলছেন সেটা ভুল, সেটা শ্রমিক বন্দ্যোপাধ্যায় বললেও ভুল। বেঁচে থাকার জন্য আরো কতগুলো জিনিস করতে হচ্ছে, যে আমি আমার জীবন চর্চার যে পদ্ধতি, সেখানে অর্থটাকে, বৈষয়িক ব্যাপারগুলোকে কতটা পরিমাণে নিজের উপর চাপাবো। ওই আবার শতাব্দী আয়না প্রদর্শনের লোকরা একটা ফাঁদে পড়েছে। তাদের ফাঁদটা কিরকম, তারা মনে করেন যে তারা যে চর্চাটা করেন সেইটাই ধারতিটা। যেটা মুশকিল হয়েছে না, সেটা হচ্ছে যে এই যে বাদল সরকার নামক যে আইডিয়াটা, বাদল সরকার নামক যে চর্চাটা, সেইটা না কোথাও মনে হয় যেন একটা কুক্ষিগত করে রাখার একটা চেষ্টা। সম্ভবত আমি প্রথম আজকে বলছি যে শিশু কিশোর বিকাশ মেলার চর্চা একটি বাদল সরকারের যে মুক্ত থিয়েটারের চর্চা, তার একটি বড় সড় উদাহরণ। এটা সম্ভবত আমি প্রথম অন রেকর্ড বলছি। থিয়েটার বললে আপনাদের সবার প্রথমে কি মনে হয়? যে একটা মঞ্চ বা প্ল্যাটফর্ম, সেখানে আলোর বৃত্ত, সেখানে কয়েকজন মানুষ তারা একটা গল্প বলছেন বা বলার চেষ্টা করছেন, এবং তার সামনে অন্ধকার বৃত্তে কিছু মানুষের মাথা। আপনি হয়তো সেই অন্ধকার বৃত্তে আছেন বা আলোর বৃত্তে আছেন। থার্ড বেল পড়লো, নাটক শুরু হলো, থিয়েটার শুরু হলো। আপনি সেই গল্পটা দেখলেন, তৃপ্ত হলেন বা অতৃপ্ত হলেন, বা আপনি হয়তো সেই আলোর বৃত্তে পারফর্ম করছেন, উল্টো দিকে দর্শকরা। এইভাবে এক সময় কার্টেন কল পড়ল। যারা এতক্ষণ সেই চরিত্র হয়ে উঠেছিলেন তারা নিজেদের সামাজিক জীবনে ফিরে এলেন। এই থার্ড বেল থেকে কার্টেন কল, এইটুকু সময়ের মধ্যে থিয়েটার। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের জীবনটা থার্ড বেল থেকে কার্টেন কল অবধি থাকে না। কার্টেন কল থেকে পরের যে থার্ড বেল, সেই পর্যন্ত তারা তাদের জীবন যাপন এবং সেই চর্চাটাকে চালিয়ে নিয়ে যান। বরং বলা যায় যে থার্ড বেল থেকে কার্টেন কল পর্যন্ত একটা এক্সটেন্ডেড লাইফ। কার্টেন কল থেকে থার্ড বেল অবধি, মানে যে সময়টা তাদেরকে কেউ দেখছেন না, সেই সময়টা তারা যে চর্চা করেন, হয়তো 10 জন মানুষের সামনে যে কথাটা বলছেন, যে ভাবনা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন,
যখন থার্ড বেল পড়ছে সেই সময় তারা সেই কথাগুলোই আরো কিছু মানুষের সামনে পৌঁছে দেবার চেষ্টা করেন। আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি এই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন দীর্ঘ সময় জুড়ে, এবং তার কোনো থার্ড বেল নেই, কার্টেন কল নেই, আলোর বৃত্তে থাকার কোনো তাগিদ নেই। শুধু আছে নিজের কিছু ভাবনা, সেই ভাবনাগুলোকে আরো 10জন মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সমমনস্ক মানুষজনের কাছে সেই ভাবনা পৌঁছে দেওয়ার, নিজের ভাবনাটাকে আরেকটু জিইয়ে নেওয়া, যাচিয়ে নেওয়া। তাগিদ নেই একদমই। মানে সবারই তো একটু ইচ্ছে হয় যে আমিও একটু আলোর বৃত্তে থাকি, আরো 10জন লোক আমায় চেনে। তা কেন তাগিদ নেই বললাম, সেটা একটা ছোট্ট, আমি জানি যে বললে উনি খুব অস্বস্তিতে পড়বেন, কিন্তু তাও আমি বলছি যে অমিতাভ বচ্চনের নাম তো সবাই জানেন। আমাদের আজকের অতিথি, তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে একসঙ্গে একটা সিনেমা করেছেন, কিন্তু তার খুব কাছের লোকজনও তারা সেই খবরটা পায়নি। মানে সেই খবরটাকে ভাঙিয়ে যে আরো একটা কাজ পেতে হবে, সেটা তিনি মনে করেন না। এবং আমি নিশ্চিত যে যখন পাড়ার কোনো মোড়ে তিনি যখন তার ভাবনাটাকে প্রকাশ করছেন, এবং আরো 10জন মানুষ যারা হয়তো সমাজের একদম প্রান্তিক, সেই মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছে তার খবর, তার বার্তা, তার ভাবনা, তাদের মুখের যে হাসি, সেইটা তাকে অনেক বেশি তৃপ্তি দেয় অমিতাভ বচ্চনের সঙ্গে আরেকটা সিনেমা করার অফারের থেকেও। আমাদের সঙ্গে আনন্দ ভৈরবীতে আজকে আছেন রজত দাস। রজত দা, আমরা বাপিদা বলেই চিনি। বাপিদা, নমস্কার। কেমন আছো? ভালো আছি, মানে ভালোই থাকি, আমি সবসময় ভালো থাকি, এখনো ভালো আছি। যদিও ভালো না থাকার নানান রকম আয়োজন চলছে, তারপরেও ভালো আছি, কারণ ভালো থাকাটা ছাড়া উপায় নেই কোনো, এই জন্য। একদম ভালো থাকতে হবে যেভাবে হোক, হ্যাঁ। এবং আরো 10জন মানুষকে ভালো রাখার চেষ্টা, সেটা ক্রমাগত চালিয়ে যাওয়া। আচ্ছা, আমি বিভিন্ন প্রসঙ্গে আসবো, যে নানা রকম কথা। আমি একদম শুরু করছি, একটুখানি জানতে চাইছি তোমার ছোটবেলা, মানে যখন যে সময়টায় তোমার জন্ম কোথায়? আমার জন্ম এখানে নয়, মানে বাংলাতে নয়, আমার জন্ম ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের বিলাসপুরে আমার জন্ম, কারণ আমার বাবা মা তখন ওখানেই থাকতেন কাজের সূত্রে? হ্যাঁ, কাজের সূত্রে, মানে কি, আমার বাবা রাজনীতি করতেন। তার 70 দশকের যে উত্তাল রাজনীতি, সেই সময় বাবাকে আহ, পালিয়ে যেতে হয়। মানে শেল্টার, বিলাসপুরে আমার পিসি বাড়ি। আচ্ছা। আমার বিলাসপুর তোমরা জানো যে বিলাসপুর তো একটা রেল শহর। হুম। তো আমার পিসি বাড়ির প্রায় সবাই রেলের কর্মচারী, আমার পিসি মশাই, পিসি। তো বাবাকে শেল্টার নেওয়ার জন্য ওখানে যেতে হয়। তো তারপরে বাবা ওখানেই ছিলেন। বাবার কেরিয়ার বাবা তৈরি করতে পারেননি, কারণ যখন ওগুলো করার কথা ছিল, তখন বাবা আসলে অন্য কিছু স্বপ্ন দেখতেন। বামপন্থী রাজনীতি করতেন। বামপন্থা শব্দটা তখন এরকম ক্লিশে চিল্লির মতো হয়ে যায়নি। তখন বামপন্থা মানে আহ, একটা বৃহত্তর আদর্শের কথা, সেই নিয়েই সবাই লড়েছিলেন। আমরা জানি সব ইতিহাস, নানান তর্ক বিতর্কের পরেও আমি তো খুবই শ্রদ্ধাশীল ওই সময়টার প্রতি। তো আমার বাবাও তাই ছিলেন। তো ফলে বাবাকে চলে যেতে হয়। তো ওইখানে বাবা তখন একটা পিসিদের উদ্যোগে একটা ছোট্ট আহ, একটা ব্যবসা শুরু করেছিলেন। তো তারপরে মায়ের সাথে সম্পর্কটা এখানে থাকাকালীনই ছিল। আর আমার মায়ের বাড়ির দিকটা সম্ভ্রান্ত পরিবার। হ্যাঁ, ফলে বাবার সাথে এরকম একটা উড়নচণ্ডী লোকের সাথে বিয়ে দেওয়ার ব্যাপারটা বাড়িতে যথারীতি মেনে নেওয়া হয়নি। ফলে মা একদিন মানে আচমকাই বাবার সাথে চলে যায় বিলাসপুরে। তো ওইখানে আমার জন্ম হয়। তারপরে আমরা আবার ওখান থেকে চলে আসি, কারণ সেইটাও আবার একটা রাজনৈতিক পরিস্থিতির কারণেই চলে আসতে হয়। কারণ 84 সালে ইন্দিরা গান্ধীকে যখন খুন করা হয়, তখন শিখদের উপরে খুবই অত্যাচার হয়েছিল। এখন এইটা বাঙালিরা অনেকে খুব একটা শিখ দাঙ্গার অভিঘাতটা বাঙালিদের উপর ততটা পড়েনি, কিন্তু
বিলাসপুরের মতো শহরে, যেখানে নানান জাতির মানুষের বসবাস, রেল শহরের হবার কারণেই সেখানে প্রচুর শিখরাও ছিলেন। ফলে মানে কি বলবো, খুবই অত্যাচারিত হয়েছিলেন তারা। এবং শুধু শিখরা নয়, তখন ওই বিলাসপুর অঞ্চলের যারা বাইরে থেকে গেছেন, মানে আমার বাবাও তো বাইরে থেকেই গেছেন, তাদের উপরে খুব অত্যাচার করা হয়। মানে আমার মানে বাবার যে দোকানটা, যে আমি বিলাসপুরের বাংলা স্কুলে পড়তাম। কত বছর পর্যন্ত ছিল আমি সেখানে? 84 সালে আসি, মানে আমি এখানে এসে ক্লাস 2-তে ভর্তি হই। আচ্ছা। 84 সালের ডিসেম্বরে বাবা চলে আসে। তো সেই সময় বাবার দোকান জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। এবং ওটা থ্রেট ছিল একরকম। পুড়িয়ে দেওয়ার পরেও আবার নতুন করে তৈরি করা যায়, কিন্তু সেইটা করার মতো পরিস্থিতি ছিল না। ফলে চলে আসতে হয়। আমরা এখানে এসে তারপরে নানানভাবে আমাদের বিভিন্ন জায়গায় আমরা থেকেছি। আমাদের নিজস্ব কোনো বাড়ি ছিল না সেই সময়। বহুদিন কোনো বাড়ি ছিল না। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আহ, প্রথমে এখানেও আমার এক পিসি আছে, পিসি ছিলেন। পিসি কিছুদিন হলো মারা গেছেন। তাদের বাড়িতে আমরা প্রথমে আশ্রয় নিই, তারপরে ভাড়া বাড়িতে উঠে যাই। এই সমস্ত হয় আর কি। কিন্তু ওই 84 সালের পরে, মানে 85 সালে, আমরা 84 সালে চলে আসলাম। 85 সালে আমি এখানে ক্লাস 2-তে ভর্তি হলাম, এখানে মানে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ায়। এবং কাঁচরাপাড়ায় যখন তুমি আসছো সেইখানে তখন জনবসতি অনেকটা, মানে মফস্বল বললেও বোধহয় অনেকটা বাড়িয়ে বলা হয়। হ্যাঁ, খুবই কম জনবসতি। হুম। মানে খুবই এখনকার কম, কাঁচরাপাড়া এখনকার মতো কোনো, মানে আমরা তো মানে এই যে দ্বিতীয়বারের যে মাইগ্রেশন, দুবার মাইগ্রেশন হয়েছে তো, মানে বাংলাদেশ থেকে একবার দেশভাগের সময়, একবার মুক্তিযুদ্ধের সময়। এই দ্বিতীয় ভাগের যে মাইগ্রেশন, সেইটার প্রভাব তখনও কিন্তু এইরকম ভাবে পড়েনি। মানে কাঁচরাপাড়ার জনসংখ্যা তখন খুব কমই ছিল। কাঁচরাপাড়ার জনসংখ্যা বলতে যেটা ছিল, সেটা হচ্ছে পুরোটাই রেল কেন্দ্রিক। মানে আমাদের বাড়ির মানে আমার মামা বাড়ির লোকেরা, বা আমার পিসি বাড়ির যারা, আমার আমার পরিবারের প্রায় সবাই কাঁচরাপাড়া রেলের কর্মচারী। মানে আমার আগের প্রজন্মের প্রায় সবাই, আমাদের আগের দুটো প্রজন্ম সবাই রেলে আমার দাদা ভাই অনেকেই আছেন যারা এখনো রেলে চাকরি করেন। রেল পরিবার বলা যায় আমাদের পরিবারটা। আমার বাবা রেলে চাকরি করতেন না, করা হয়নি, এই আর কি। তোমার বেড়ে ওঠা যদি বলি তাহলে সেখানটায় কি আলাদা কোনো কিছু তুমি টের পেয়েছিলে, নাকি আরো বাকি 10 জন মধ্যবিত্ত পরিবারে, 10টা পরিবারে যেরকম ছেলেমেয়েরা বেড়ে ওঠে সেরকমই? সম্ভবত না, আমি বোধহয় আলাদাভাবেই বেড়ে উঠেছি। তার কারণ আমার বাড়িতে আমার বাবা, তো বললাম আমার বাবার যে রাজনৈতিক অবস্থানটা ছিল, বা যে চর্চাটা ছিল, সেইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার কারণে মানে বাবাকে খুবই শারীরিক পরিশ্রম করতে হয়েছে পরে যখন আমরা হলাম। মানে আমি আর আমার ভাই আমার থেকে 1.5 বছরের ছোট। তো বাবা একদিকে যেমন রাজনীতির চর্চা করেছেন, পড়াশুনো ইত্যাদি এসব যেমন করেছেন, আবার তার সাথে সাথে বাবা হকারি করেছেন। আহ, উম, ওখানে যখন ছিলেন তখন ব্যবসা করেছেন। এখানেও নানান ভাবে বাবা কোনোদিন সফল হননি। মানে অর্থ রোজগারের হ্যাঁ, ক্ষেত্রে। অর্থনৈতিক ভাবে বাবা কখনো খুব একটা যে সফল হয়েছেন এমনটা না। কিন্তু বাবাকে দেখেছি নানান রকম ভাবে বেঁচে থাকার লড়াইটা করে যেতে। আমার মাও তাই, আমার মাও করেছেন, কিন্তু মা শেষ পর্যন্ত, মায়ের একটা অর্থনৈতিক স্টেবিলিটি এসেছিল পরে। আমরা পরে যখন একটু বড় হলাম, তখন মা একটা সরকারি সংস্থায় কাজ করার মানে ওই চাকরি পেলেন আর কি। ফলে সেটা মিটে যায়। কিন্তু আমার বাড়িতে বাবার দিকটা এরকম, আর মামা বাড়ির দিকে, মানে যারা মায়ের সাথে বাবার সম্পর্কটা মেনে নেন, সেইখানেও কিন্তু একটা মানে ওই বামপন্থী চিন্তা ভাবনার যে চর্চা, সেইটা ছিল। ফলে আমি খুব ছোটবেলাতেই, আমরা দু ভাই, আমরা ছোটবেলাতেই এমন কিছু বইপত্র পড়েছি, এমন গান বাজনা শুনেছি,
এমন আলোচনা শুনেছি, এমন তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমরা প্রত্যক্ষ করতে করতে গেছি, যেগুলো বোধহয় আর সবার ক্ষেত্রে ঘটে না। এইটা একটা দিক। আর যদি ছোটবেলাটার মধ্যে আমার থিয়েটার করাটাও ছোটবেলার মধ্যে যদি ধরে নিই, কারণ আমি যখন স্কুল পেরোইনি তখনই আমি পথসেনাতে যাতায়াত শুরু হয় আমার। এটা মোটামুটি কোন মানে আমার কত 95 বয়স? সালে, আমি 95 সালে 11 ক্লাসে পড়তাম, মানে 94 সালে আমার মাধ্যমিক। হুম। তাহলে আমি 95 সাল থেকে মানে 95 সালে বাদল সরকারের একটা কর্মশালায় আমি যাই। যে এই যে পথসেনায় আমি গেলাম, নিয়ে গেল কিন্তু আমার ওই যে পিসি বাড়িতে এসে আমরা আশ্রয় নিয়েছিলাম, হুম। সেই পিস্তত দাদা আর কি। তার তো আগে তোমার মানে থিয়েটারে সেরকম ভাবে মানে থিয়েটার দেখা হয়েছে কি সেই সময়? তার আগে নাটক থিয়েটার দেখা? বলতে যেগুলো মানে আধুনিক থিয়েটার বলতে যা বোঝায়, হুম। মানে কলকাতার যে থিয়েটার চর্চার যে ধারা, সেইটা খুব একটা দেখা হয়নি, দেখার সুযোগই হয়নি। আচ্ছা, তোমার কিন্তু আমরা তো আমাদের ছোটবেলাটা তো মফস্বল, গ্রামীণ মফস্বল বলা যেতে পারে। তো সেইখানে কিন্তু রামযাত্রা, রামগান, কবিগান, এইগুলো তো যাত্রা, হুম। এগুলো তো দেখেছি। এগুলো না দেখলে আর কি করে হবে? হুম। দেখতে তো বাধ্য, আমরা দেখেছি। হ্যাঁ, বা সর্বক্ষণই গান শুনছি, যে গানগুলো মানে আঞ্চলিক লোকজ গান, সেই গান সর্বক্ষণই শুনছি। নাটকও দেখছি ওইরকম ভাবে। পরে তো বুঝলাম যে নাটক বলতে, থিয়েটার বলতে একটা অন্য জিনিসকে বোঝায়। কিন্তু এগুলো মধ্য দিয়েই তো বড় হয়েছি। দেশজ থিয়েটার আমাদের। হ্যাঁ, একদম এটার কোনো অভাব ছিল না। এটা বিলাসপুরেও অভাব ছিল না। হুম। হুম। বিলাসপুরে আমি জীবনের প্রথম 6 বছর কাটিয়েছি। কিন্তু বিলাসপুরের স্মৃতি আমার কাছে খুব টাটকা, আচ্ছা, খুবই টাটকা। তোমার প্রথম স্মৃতি কি বিলাসপুরের? বিলাসপুরের প্রথম স্মৃতি হচ্ছে দশেরা। দশেরাতে ওখানে দশেরা খুব বড় করে ব্যাপার একটা। রাবণকে বধ করা হচ্ছে। বধ করা হচ্ছে, আর সেই রাবণের একটা বিরাট মূর্তি, হ্যাঁ, সেইটা পোড়ানো হয়। তো সেইটা একদম টাটকা আছে আমার কাছে, সেইটা টাটকা আছে। আর আমার আরেকটা স্মৃতিও খুব টাটকা, কতগুলো ইমেজ হ্যাঁ। আমার কাছে আছে। যেমন আহ, ওই একটা কোনো একটা বিজয়া দশমী, বা আমরা যেখানে থাকতাম সেখানে অনেক বাঙালি ছিলেন, তারা একটা পুজো করেছেন, খুব ছোট্ট পুজো। কিন্তু ছোটবেলায় তো ছবিগুলো খুব বড় বড় হয়, আমারও তখন মনে হচ্ছিল কত বড় একটা ঠাকুর। তো তাকে যখন নামানো হচ্ছে দশমীর দিন, মা আমাদের দুই ভাইকে দু হাতে নিয়ে মাঝখানে মা, আমরা দু ভাই দুপাশে দাঁড়িয়ে আছি। তো মা প্রণাম করছে, আমাদেরকে বললেন প্রণাম কর, উম, আবার 1 বছর পরে মা আসবে। খুবই টাটকা স্মৃতিটা এইটা। একটা ছবি, আর একটা ছবি হচ্ছে আমার আমি যে স্কুলে পড়তাম, বাংলা স্কুল, সেই স্কুলে বাবাই আমাকে দিয়ে আসতেন, বাবাই নিয়ে আসতেন। তো বাবা আমাকে নিয়ে এসেছেন স্কুল থেকে, নিয়ে এসে দোকানে, মানে আমাদের বাবার পানের দোকান ছিল বিলাসপুর স্টেশনের উপরে। তো কি একটা কাজে বাবা আমাকে দোকানে বসিয়ে, আমি তখন 5 বছর বয়স, 5 সাড়ে 5 বছর বয়স, বাবাকে বসিয়ে রেখে বাবা কোথাও কোনো একটা কাজে গেছিলেন, বলেছিলেন যে বস আমি আসছি, এসে তারপরে বাড়িতে দিয়ে আসবো, এইরকম। বাবার সাইকেলে করে বাড়ি ফিরবো। তো বাবা গেছে, আর বাবা আসছে না। আর আমি ভেবে ভাবছি যে বাবা বোধহয় আর ফিরবে না, আমি একা হয়ে গেলাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু শেষ হয়ে গিয়ে আমি একা শূন্য হয়ে বসে আছি। এইটা হয়েছিল সম্ভবত। আর আমি খুব কাঁদছিলাম, চিৎকার করে কাঁদছিলাম, এইটা আমার মনে আছে। বিলাসপুরে গোলবাজার বলে একটা বাজার আছে, এখনো সম্ভবত আছে। ওই বাজার থেকে মায়ের সাথে ফিরছি রিক্সা করে, আমরা দু ভাই। এইরকম একটা মনে আছে, এইরকম চেরা চেরা ছোট ছোট মনে আছে। স্মৃতি সেরকম। মানে মানে বাড়িতে তোমার পিস্তুত দাদা বললেন যে তোমাকে থিয়েটারে সেখানে নিয়ে গেছিল। থিয়েটারে চল ছিল কি, মানে কেউ কি অভিনয় করতো বাড়িতে? ওই দাদা করতো, আর তাছাড়া কেউ করতো না। আচ্ছা, উনি করতেন থিয়েটারে করতেন। উনি কি পথসেনাতে নাকি? পথসেনাতে পরে শতাব্দী, মানে শতাব্দী আর পথসেনা
আয়না, এরা তিনটে দল মিলে, দলের কিছু মানুষ এক জায়গায় হয়ে আবার একটা শতক বলে একটা দল তৈরি করেছিলেন। সেটার খুব বেশি দিন সেটা মুভ করেনি। শতক নামটা নিয়ে অনেক, খুব বেশি দিন সেটা হয়নি, কিন্তু 3-4 বছর ওরা কাজ করেছে। শতক, ও তখন শতকে কাজ করত, শতকে বাদলদাও জড়িত ছিলেন। শতকটা তৈরি হয়েছিল, শতক তৈরি হওয়ার পেছনে আবার কতগুলো কারণ আছে। তুমি 95 সালে সেখানে ওয়ার্কশপে যাচ্ছ, বাদল সরকার ওয়ার্কশপ করাচ্ছেন। সেটার মানে তখন তো বাদল সরকার অলরেডি লেজেন্ড, মানে তোমার কি সেই ধারণাটা তৈরি হয়েছে যে না এত বড় একজন মানুষ, সেরকম তৈরি হয়? না, ও বাদল সরকারের কথা শুনতাম, বাদলদা নামটা শুনতাম। হুম। দাদার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, মানে ওই আমাকে গাইড করতো। হ্যাঁ, ওই সময়টা আর কি, যখন আমি মাধ্যমিকের পরে যে একটা ব্ল্যাঙ্ক, তখন তো এত পড়াশোনার চাপ ছিল না, মানে এখন যেমন মাধ্যমিক শেষ হলেই লোকে আবার 11-এর পড়া শুরু করে দেয়। আমাদের তো ওইসব ব্যাপার ছিল না। 3 মাস হচ্ছে ছুটির সময়, ফাঁকা সময় পাওয়া যায়। ফাঁকা সময়। হ্যাঁ, আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনের সব মানে গল্প করলে অনেকেরই কাছে কিন্তু এটা দেখা যাবে যে ওই 3 মাসে তারা টাইপিং শিখেছে বা হ্যাঁ, কম্পিউটারে শিখেছে, বিভিন্ন হ্যাঁ, এরকম। বা এমন একটা কিছু পড়াশোনা করেছে, হ্যাঁ, যেটা অনেকদিন ধরে জমানো ছিল যে ওই সময় পড়বো। হ্যাঁ, হ্যাঁ, গল্পের বই বা হ্যাঁ, এরকম রাখা, হ্যাঁ। উপন্যাস অনেক। তো ওই 3টে মাস মানে এই একাডেমিক পড়াশোনা করতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমার খুব একটা প্ল্যান ছিল না এই 3 মাসে আমি কি করব। তো দাদা তখন বললো যে এরকম, তার আগে ও পথসেনায় যেত, আর হালিশহর সাংস্কৃতিক সংস্থার একটা নাটক দেখেছিলাম, রাম রহিমের দেশে। সেইটা দেখেছিলাম কাঁচরাপাড়ারই শহীদনগর বলে একটা জায়গায়, মাঠের মধ্যে। হুম। আমার কাছে খুব আলাদা লাগেনি, কারণ তখন তো আমি প্রসিডিয়াম থিয়েটারের ব্যাপার স্যাপার জানি না। মানে তার আগে ধরো আমরা কবি গান শুনেছি, বা রাম গান শুনেছি, কীর্তন শুনেছি, যাত্রা দেখেছি। ফলে খুব স্বাভাবিকভাবেই মাঠে নাটক হচ্ছে, এটাকে আলাদা করে ওরা খুব একটা মানে খুব বৈপ্লবিক একটা কাজ করছেন, এটা আমার মনে হয়নি। রাম রহিমের দেশে দেখে অসম্ভব ভালো লেগেছিল। কিন্তু তারও আগে আমি হট্টমালার ওপারে দেখেছিলাম, ওই শহীদনগরেরই অন্য আরেকটি মাঠে, সেটা পথসেনা করেছিল। সেটা তো থার্ড থিয়েটারের ফর্মে। হ্যাঁ, কিন্তু তখন আমি জানি না কিন্তু এসব। হ্যাঁ, আচ্ছা, আমি একটুখানি, যারা দর্শক আছেন, আমরা কিছু কিছু টার্ম আমাদের ব্যবহার করতে হচ্ছে, প্রসেনিয়াম থিয়েটার, থার্ড থিয়েটার। আমি জানি যে আপনারা এই শব্দগুলি জানেন, কিন্তু কেউ কেউ যদি না জানেন, আমি একটুখানি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আর যদি কোথাও একটুখানি গন্ডগোল হয়, বাপিদা তো আছেই, বলবে। সাধারণত আমাদের যে থিয়েটার, এই থিয়েটার শব্দটা হচ্ছে একটা বিদেশি শব্দ, এবং আমরা যখন বিদেশ থেকে সেই ফরম্যাটটা যদি নিই, সেখানে হচ্ছে মঞ্চ, একটা আলোর বৃত্ত, সেখানে স্টেজ থাকছে, এবং সেখানে পারফর্ম করা হচ্ছে, যেটা একদম বিদেশি কালচারের যে থিয়েটার, সেটাকে আমরা প্রসেনিয়াম বলছি। এর বাইরে আমাদের দেশে লোকনাট্য যদি বলি, সেটার চল বহু বছর ধরে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মহারাষ্ট্রে তামাশা, কোথাও ভাওয়াইয়া, নৌটঙ্কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আমাদের এখানেও যদি বলি, যে সেটা হচ্ছে যে অভিনয়ের মাধ্যমে একটা গল্প বলা, ঘটনা বলা। সেটা কখনো ছৌ নাচের মাধ্যমেও হতে পারে, বা বিভিন্ন জায়গায় প্রাদেশিক হতে পারে। এবং এই প্রসেনিয়াম থিয়েটার এবং দেশজ যে আমাদের থিয়েটার বা ফোক থিয়েটার যদি আমি বলি, তা এর বাইরে আরেকটা তৃতীয় ধারার নাটক বাদল সরকার শুরু করেছিলেন, এবং সেখানে তার বক্তব্য ছিল যে মানুষ থিয়েটারের কাছে আসবে না, থিয়েটারকে পৌঁছে যেতে হবে মানুষের কাছে। যেখানে আমার থিয়েটার বললেই একটা, আপনারা বুঝতেই পারছেন যে এই প্রসেনিয়াম হোক, সেখানে আলোর খরচ, পোশাক আশাকের খরচ, সেই খরচ যাতে একদম মিনিমাম হয়, বা প্রায় যাতে না থাকে। আমার খরচের জন্য, টাকা পয়সার জন্য যাতে আমার মানুষের কাছে কথা পৌঁছে দেওয়াটা যাতে অন্তরায় না হয়ে ওঠে টাকা, আর্থিকভাবে। তা এই তৃতীয় ধারার যে থিয়েটার, সেটাকে হচ্ছে থার্ড থিয়েটার বলে আমরা জানি, আমরা এইভাবে পরিচিত। এটা মোটামুটি একটা ধারণা দেওয়া হলো। তো হট্টমালার উপরে ওই সময় আমার তখন মাধ্যমিক শেষ হচ্ছে, হ্যাঁ। তো হট্টমালার উপরে দেখে হট্টমালার উপরে যারা দর্শকরা, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা, অত্যন্ত উচ্চমানের একটি নাটক,
আহ, আহ, সম্ভব হলে পড়ে নেবেন বা দেখে নেবেন। বাদল সরকারের লেখা। বাদল সরকারের লেখা, শতাব্দী, পথসেনা, এরা অভিনয় করেন এখনো নাটকটা। আহ, চাকদার অবক্ষয় বলে একটি দল, তারাও এই নাটকটা অভিনয় করে। তো যাই হোক, হট্টমালার উপরে নাটকটা দেখলাম পথসেনার। সেইটা দেখে না মানে আমার অদ্ভুত রকমের মনে হলো যে, তার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে একটা চল ছিল, মানে রাশিয়ার বিপ্লবের কথা আমরা শুনেছি। এখন রাশিয়াতে কি ঘটেছিল ব্যাপারটা তো শুধু শোনা আর কতগুলো বইতে গল্প পড়া, এইসব। কিন্তু ব্যাপারটা কেমন হয়, আইডিয়াটা কেমন, সেটা তো আমরা জানি না। মানে আমি আর আমার ভাই দুজনে, ওই যে আমার বাবা খুব আহ, মানে আর্থিকভাবে, মা আর্থিকভাবে খুব একটা সময় খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন। ফলে আমাদের না খিদের কষ্ট ছিল খুব। হুম। এখন এই খিদের কষ্ট হওয়াতে না, তখন হট্টমালার উপরে দেখে মনে হলো যে এইরকম একটা দেশ যদি হতো তাহলে তো সত্যি খিদে পেতো না। বা ইত্যাদি এরকম। এটা অবশ্য আমি হট্টমালার উপরে যখন দেখছি তখন আর খিদে ব্যাপারটা পেরিয়ে এসছি। হুম। কিন্তু ওই স্মৃতিটা আমাকে তাড়িত করছে। হট্টমালার উপরে দেখে মনে হলো যে এটা তো বাস্তবে এরকম সম্ভব হতে পারে, মানে অদ্ভুত লাগলো, বুঝলে। মানে কোনো একটা আইডিয়া, সেই আইডিয়াটাকে যখন আমরা আহ, গায়ে গতরে হাতে কলমে দেখতে পাচ্ছি, সেইটা মানে কি বলবো, সেটা একটা অভাবনীয় ব্যাপার হচ্ছে। এবং যে জিনিসটা বইতে পড়ে একরকমের ধারণা হয়, আর সেইটাই যখন কতগুলো মানুষকে জীবন্ত অভিনয় করতে দেখছি, সেই ধারণাটা না বিশ্বাস হতে শুরু করে। এখন মনে হলো যে হট্টমালার উপরে বোধহয় খাওয়া সম্ভব। হট্টমালার উপরে তো ওই কথাটা বলছে যে হুম। সবাই মিলে ভাগ করে কাজ করব, সবাই ভাগ করে খাবো। মানে মানে একটা সাম্যের কথা বলছে, কিন্তু কেউ কোনো খিদে বলে কোনো ব্যাপার থাকবে না, কোনো অভাব থাকবে না মানুষের। এবং সেগুলো তো মানুষের অর্জন। মানুষের সভ্যতা নিয়ে এই যে আমরা এত বড়াই করি, অর্জনটা কোথায়? অর্জনটা তো এই যে এই মানে মানুষের তো একমাত্র যে নিশ্চিত করতে পেরেছে তার অন্ন বস্ত্র বাসস্থান। অন্য কোনো কোনো পশু পাখি অর্জন যদি বলো তাহলে অর্জন করতে হয়, কিন্তু মানুষই এমন যে কিন্তু নিশ্চিত করেছে। এই যে নিশ্চয়তাটা, যে আমি পৃথিবীর একটা মানুষও না খেয়ে থাকবে না, পৃথিবীর একটা মানুষও ঘরহীন ভাবে থাকবে না। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের দেশের উপর, নিজের ভূমির উপর দাঁড়িয়ে থাকার অধিকারী। এই এই যে অর্জন, এইটাই তো মানব সভ্যতার অর্জন। মানব সভ্যতার অর্জন কিন্তু এইটা না যে এই রবীন্দ্রনাথের এই গানটা হচ্ছে বাংলাদেশের আর ভারতের, সেটা গাওয়া যায়, গাওয়া যাবে না, এইটা কিন্তু অর্জন না, এটা বিসর্জন। এই ধারণাটা মানে এটা অর্জন না। সেটাই। অর্জন হচ্ছে সেইটা যেখানে আমি নিশ্চিত করেছি যে অনাহার নেই, অস্বাস্থ্য নেই। হুম। তো এখন এইটা তখন অত কিছু বুঝতাম না, কিন্তু অনাহারের বা বা আহ, অনিশ্চয়তার যে কষ্ট, সেইটা তো বুঝে গেছি ততদিনে। সেটা ওই হট্টমালার উপরে দেখার পরে না ওটা সত্যি মনে হলো। ওই যে আমি বলছিলাম যে আমাদের বাড়িতে একটা বামপন্থী পরিবেশ ছিল, পড়াশুনো ছিল, বা চর্চা ছিল। সেই চর্চাটা কিন্তু চর্চাই ছিল, তার হাতে কলমে কোনো অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতাটা কিন্তু হট্টমালার উপরের থেকে হলো। বর্তমানের উপরে কোনটা তোমাকে বেশি ধাক্কা দিয়েছিল, মানে ভাবনাটা, কনসেপ্টটা, নাকি কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা, মানে সেই ফর্মটা? ভাবনাটাই বটেই। এখন এখন বুঝতে পারি যে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাই আসলে ধাক্কা দিয়েছিল। তার কারণ হচ্ছে ওই যে ভাবনাটাকে ওই রকম সহজ ভাবে, মানে আমি যে সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তার কাছে একদম মানে কি বলবো, বাস্তবত সম্ভব এই এই ধারণাটা একদম আকারগত ভাবে আমার সামনে হাজির করে দেয়া, এইটা তো ওই ফর্মটা ছাড়া সম্ভব ছিল না। মানে এটা প্রসিনিয়াম তো তখন তুমি অলরেডি দেখেছো? না, প্রসিনিয়াম তখনও দেখিনি আমি। তখনও দেখোনি? তখন আমি জানি না, বললাম তো, ওই যে আচ্ছা। যখন রাম রহিমের দেশে আর ওটা কাছাকাছি দেখছি, হ্যাঁ। মানে ধরো মাস খানেকের আগে পরে আমি দেখছি। হুম। অটোমানের উপরে প্রথম দেখেছি, তারপরে রাম রহিমের দেশে দেখছি। কিন্তু তখন তো প্রসিনিয়াম আমি দেখিনি, তখন তো আমি কবিগান শুনেছি,
হুম। বা এই আমাদের লোকজ দেশজ যে থিয়েটার চর্চা, নাট্যচর্চা, সেটার মধ্যে দিয়ে সেটার মধ্যে দিয়ে গেছি। ফলে ওটাকে আলাদা করে আমার কাছে কিন্তু মনে হয়নি যে মানে এই যে থার্ড থিয়েটার, সো কল্ড থার্ড থিয়েটার বলতে যাই পরে ভাবনাটা সেটাও সেইটা কিন্তু আমার কাছে কোনো, আমার মনে হয়েছে যে যেমন ভাবে আমরা এতদিন কবি গান দেখে এসেছি, রাম গান দেখে এসেছি, তেমনই একটা ব্যাপার আছে। এক্সটেন্ডেড একটা পার্ট। হ্যাঁ, এবং ওরা সেটা শেষে ঝোলা পেরে দিলেন, ওইরকম হলো। আমরা গিয়ে গল্প করলাম, কথা বললাম, আপ্লুত হয়ে গেছি সেটা নিয়ে। ওরাও মানে আমার ভালো, সুখেনের ভাই এসছে দেখতে, ওর ভালো লেগেছে ইত্যাদি, এ নিয়ে ওরাও যার পর নাই উত্তেজিত হলেন। এই সবটা মিলিয়ে তো একটা ব্যাপার। এটার মধ্যে কিন্তু ওই পরে যখন প্রসিনিয়াম দেখছি, হুম। তার যে মানে চাকচিক্য হ্যাঁ স্ট্রাকচার বলো, হ্যাঁ। সেই স্ট্রাকচারের কিন্তু কোনো মিল নেই। মিল নেই বুঝলাম, হ্যাঁ, কিন্তু সেইটা তুমি যখন তখন দেখছো প্রসেনিয়াম, ফারাক তো বুঝতে পারছো একটা, যে থার্ড থিয়েটার তোমার প্রথম প্রসেনিয়াম থিয়েটার দেখা মোটামুটি কবে নাগাদ? আর পরে পরেই হবে সম্ভবত। আচ্ছা। কল্যাণীতে মনে হয় নাট্যচর্চা কেন্দ্রের ওদের ওদের বোধহয় নাট্যচর্চা কেন্দ্রের খোয়াবনামা, বা ধরো খোয়াবনামা কি তখন হয়েছে, উম, নাকি ওই চিলেকোঠার সেপাই এরকম কিছু একটা দিয়ে শুরু হচ্ছে তুমি দেখা। দেখছো এবং তখন বুঝতে পারছো যে আমি যে হট্টমেলার ওপারে যেরকম দেখেছি বা কবিগান দেখেছি, তার থেকে এই প্রসেনিয়াম থিয়েটারের ফরম্যাট বা সবকিছুই অনেকটা আলাদা। এইটা তো একটা মোটামুটি তখন না বুঝিনি এমন এতটা করে। এখন যতটা যেভাবে বলছি, হ্যাঁ। তখন বুঝিনি। তখন আরেক রকম একটা এটাও নাটক আরেক দেখতে হয়েছে। ধরো সিনেমা তো তার আগে দেখেছিলাম। হুম। এবারে আমার ধারণা যে সিনেমা দেখার চলটা যেহেতু, মানে সিনেমা দেখার অভিজ্ঞতাটা যেহেতু আমাদের ছিল, ফলে ওই যে স্ট্রাকচারাল যে একটা মানে একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকছি, একটা স্ট্রাকচারাল আবহর মধ্যে ঢুকছি, সেইটা কিন্তু থিয়েটারের সাথে সিনেমার খুব একটা ফারাক নেই। হুম। মানে আমাদের দেশে অন্ততপক্ষে, এই বাংলায় অন্ততপক্ষে থিয়েটারের যে হলগুলো, মানে থিয়েটারের যে অডিটোরিয়াম স্টেজ বলো, আর সিনেমা যে মানে থিয়েটার আর সিনেমা দুটো দুটো শব্দ তো আলাদা। হুম, হুম। এই দুটো শব্দের আসলে কোনো আলাদা মানে মানে নেই, ফারাকটা নেই। এই দেশে কিন্তু নেই অন্তত। কোনোভাবে নেই। এবারে ফলে হয়তো আমার মনে হয়নি যে ওইরকম কিছু, কতগুলো মানুষ অভিনয় করছেন এটাই। এটাও আরেকটা এরা আরেকটা 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 ব্যাপার এখানে একটুখানি বলে নিই। হ্যাঁ, একদম। সেটা হচ্ছে যে ওই সময়ই ধরো সম্ভবত 4-5টা নাটক দেখার পরেই আমি দেখে নিচ্ছি হচ্ছে এই আমাদের লোক সংস্কৃত ভবন আলাই শহরে, হুম, হুম। ওইখানে নান্দিপট এসেছিল একটা নাটক করতে। নাটকটার নাম হচ্ছে মৃত্যু না হত্যা, বিভাস চক্রবর্তীর ডিরেকশন। আচ্ছা। এটা আমি জানি না তোমরা দেখেছো কিনা। হ্যাঁ, দেখি। বিমল চক্রবর্তী অভিনয় করতেন। আচ্ছা। হ্যাঁ, আর ওইটা না মানে দাঁড়িয়ে ফোর একটা নাটক, হুম। সেইটা বিভাস চক্রবর্তী করেছিলেন। মানে এত দুর্দান্ত সেই নাটক, মানে আজও আমার মনে আছে। মানে আমারও ইচ্ছে করে ওই নাটকটা করতে। হুম। সাংঘাতিক নাটক। এবারে ওই নাটকটা না দেখার পর ওর অভিজ্ঞতাই এমন হয়েছিল যে কোথায় দেখছি, মানে প্রসিনিয়ামে দেখছি না স্টেজে বাইরে দেখছি, এইটা সেকেন্ডারি ভাবনা। মানে এখন মনে হয় যে ওটা মানে আমার কাছে কিন্তু ওই স্টেজটার মনে নেই, অডিটোরিয়াম হালিশহর লোক সংস্কৃতি ভবনটার কথা মনে নেই। আমার কাছে থিয়েটারটাই বড় আকারে হয়ে রয়েছে। হ্যাঁ, মানে ওই ওই ক্রাইসিসটা তৈরি হচ্ছে এবং সেটা কিভাবে আসছে পরপর পরপর, এইগুলো কিন্তু বড় বড় আকারে রয়েছে। স্টেজটা কিন্তু খুব, প্রসিনিয়ামটা খুব বড় আকারে হয়ে নেই আমার মাথায় এখনো। 30 বছর আগের কথা বলছি প্রায় ধরো। হ্যাঁ, বুঝতে পারছি সেটা। এরপর আস্তে আস্তে মানে তুমি আকৃষ্ট হলে কি করে, মানে সেটা ওই চর্চা তুমি যাচ্ছ এবং তুমি বলছিলে যে এরপরে তুমি ওয়ার্কশপে গেলে বাদল সরকারের 95 সাল নাগাদ, এবং আমি এই যে দুটো নাটক বললাম, হট্টমালার ওপারে আর রামনবমীর দেশে, এই দুটো কিন্তু বিচ্ছিন্ন। মানে থিয়েটারের চর্চার মধ্যে আমি ঢুকিনি। হুম। এবং থিয়েটার করবো বা আমাকে আমাকে দাদা বলছে যে চল, এরকম কিচ্ছু ব্যাপার আসেনি। দেখো আমরা যখন একটা সিনেমা দেখি, তেমন গান ভাবে শুনি, আসছে। সেই রকম ভাবেই একটা হ্যাঁ, আমি theater ভাবছিও দেখা। না যে থিয়েটার করবো বা আমাকে থিয়েটার করতে হবে, থিয়েটার করা যায় এই জিনিস কিছু ভাবছি না। তখন দর্শকদের মধ্যেই আছে। দর্শকদের মধ্যেই আছে। এবং ধরো যে লোকে যেভাবে পাড়ার খেলা দেখে সেরকম ভাবে থিয়েটার দেখেছি। ইচ্ছে হয়েছে কি, মানে পাড়ার খেলা দেখে অনেক সময় মনে হয় যে আমি আর মাঠে নামবো, না না, ইচ্ছা তখন ইচ্ছে হয়নি? একেবারে ইচ্ছা হয়নি। আচ্ছা। হুম। তো ওই ছুটির সময়
তো মাধ্যমিক হয়ে গেল, আমি ভর্তি হয়ে গেলাম, 11-এ পড়ছি। 11-এর পড়ার পরেও একটা ছুটি থাকে, হুম হুম অল্প কিছু দিনের কিন্তু ছুটি থাকে। সেই সময়ের ছুটিতে দাদা বললো যে বাদল সরকারের এরকম ওয়ার্কশপ হচ্ছে, চল। তা আমি বললাম, চল। এইখানে সুমনের একটা যোগাযোগ আছে, সুমন জানেনও না। সুমন কিভাবে যে আমাদেরকে মানে তাড়িয়ে নিয়ে বেরিয়েছেন। সুমনের একটা গানে ছিল, গড়িয়াহাটার মোড় মিনি মিনি বাস বাস, জানো সবাই গানটা। হ্যাঁ এবার এই গড়িয়াহাটার মোড় মাথায় ছিল আমার, গান তখন তো সুমন একেবারে হ্যাঁ, মানে পায়ের আমাদের জন্য তখন। সব আমাদের জন্য। সুমনের জন্য সবকিছু করতে করতে রাজি আছে, বুঝলে। তো তো আমি নিমরাজি, যাব, গেলে হয় না গেলে হয় এরকম। তো ও বললো যে আজকে মিটিং আছে, মানে শতকের রিহার্সাল আছে, আজকে তোর নাম ফাইনাল করে দেবো, আর কালকে ওয়ার্কশপ শুরু হবে গড়িয়াহাটার মোড়ের সামনে, সাউথ পয়েন্ট স্কুলে ওয়ার্কশপটা হবে। বাদল দাস গড়িয়াহাটার মোড়ে দাঁড়িয়ে থাকবে, আর গড়িয়াহাটার মোড় মিনি মিনি বাস বাস। আমাকে তার আগে ওইটা তুমি আকর্ষণ দেখোনি? করলো। বাদল সরকার আকর্ষণ করেননি, আচ্ছা। সুমনের গান আকর্ষণ করেছে। গড়িয়াহাটাতে নেওয়াতে তার আগে দেখিনি। হুম। হ্যাঁ, কলকাতায় গেছি খুব কম তার আগে। ওইটা টানে টানে গেলাম আমি, এই আর কি। মানে বাদল সরকারের জন্য যাইনি, নিশ্চিত হয়ে যাইনি বাদল সরকারের জন্য। হুম। চিনি না তখন। বাদলদার নামটা শুনেছি বেশ কয়েকবার, এই হট্টমালার উপরে যে বাদল সরকারের লেখা তাও জানতাম না। আচ্ছা, মানে সেটা তো পরে জেনেছো, মানে ওয়ার্কশপে জেনেছি। যাওয়ার আগে নাকি? না, ওয়ার্কশপের আগেও জানতাম না। আচ্ছা কারণ হচ্ছে যে ওরা অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই করেছিলেন যে বাদল সরকার announcement, কিন্তু ওটা মানে মাথায় মানে রেজিস্টার করেনি ওটা। ওটা কোনোভাবে পথসেনা যখন পারফর্ম করছেন তখনও বাদলদা ছিলেন না? না না, প্রশ্নই নেই। বাদলদা তো অভিনয় করতেন না, মানে কত সেনের প্রযোজনাটাই অভিনয় করতেন না। শতাব্দীর হ্যাঁ, শতাব্দীটাই করতেন। উনি করছেন। তারপরে হয়তো পথের বাকি ইতিহাস অন্যরকম হতে পারে। তুমি ওয়ার্কশপে গেলে এবং হ্যাঁ। ওয়ার্কশপে সেই এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে যদি একটু শেয়ার করো। গড়িয়াহাটার মোড়ে একটা, তখন তো ফ্লাইওভার ছিল না। হুম। হ্যাঁ, মানে গড়িয়াহাটের মোড় তখন একদম, মানে গোটা কলকাতাটাই অন্যরকম ছিল তখন। ফ্লাইওভার বলতে শুধু শিয়ালদার ফ্লাইওভার ছিল। তো আমরা নেমে ওই কোথায় বলতো, প্রিয় গোপাল বিশ্ব, মানে ওই মোড়টাতেই। মোড়টা থেকে একটু কলেজটার দিকে যেতে, মানে আমরা যদি ইসের দিকে আসি, কি বলে, রাসবিহারির দিকে আসি, হ্যাঁ। মানে তাহলে একটা বাস স্ট্যান্ড, মানে ওই ইয়ে ছিল একটা, ওই মানে যাত্রী দাঁড়ানোর একটা থাকে না, যাত্রীনিবাস, হ্যাঁ হ্যাঁ ওরকম। ওইরকম একটা ছিল। ওইখানে বাদলদা দাঁড়িয়েছিলেন। বাদলদা 2-3 জন ছিলেন সম্ভবত। তুমি গেছো দাদার সঙ্গে? হ্যাঁ, আমি গেছি, আর পথসেনার আরো 4 জন গেছিলেন। আচ্ছা। আমি, দাদা ছিল, বুলুদা ছিল, মানে বান্ধবীর বাবা। হুম। বুলুদা ছিল, দয়ালদা ছিল, বকুলদি ছিল, দীপঙ্করদা ছিল, এই কজন। এরা বুলুদা বাদ দিয়ে বোধহয় নিয়মিত থিয়েটার আর কেউ করেন না। দয়ালদা খানিকটা করেন, বাকি সবাই থিয়েটার থেকে এখন দূরে। মানে দীপঙ্কর দা, আমার দাদা, বকুলদি, এরা কেউই থিয়েটার করে না। আমি হচ্ছে ষষ্ঠ জন, 6 জন গেছিলাম আমরা। তো ওখানে বাদলদাকে বাদলদার সাথে দেখা হলো। তারপরে তারপরে আর হেঁটে গেলাম আমরা। সম্ভবত তমালিদিরা ছিলেন, তমালি চৌধুরী, তমালি কক্কর। তমালিদিকে তোমরা থিয়েটারে দেখেছো সম্ভবত। হুম। তমালিদিরা অর্গানাইজ করেছিলেন ওটা। তমালিদির বোন পুবালি, আরো সাউথ পয়েন্টের প্রাক্তনীরা করেছিলেন, অর্গানাইজ করেছিলেন। তো গেলাম 5 দিন ওইখানে হলো। তারপরে আরো 2 দিন, 7 দিনের ওয়ার্কশপ ছিল। পরের 2 দিন হলো হচ্ছে, তখন ম্যাক্সমুরার ভবনটা যেখানে ছিল সেইখানে। এখন তো ম্যাক্সমুরার ভবনটা বদলে গেছে। হুম। তখন ছিল ওই মিন্টো পার্ক থেকে যেতে হতো ম্যাক্সমুরার ভবনের 2 দিন, আর ওখানে 5 দিন, 7 দিন হলো। তো ওই 7 দিনে না, এটা বাদল সরকারের ওয়ার্কশপ যারা করেছেন তারা জানবেন যে বাদল সরকার কি বলবো, সাংঘাতিকভাবে প্রভাবিত করতে পারে। সেটা চিন্তার জগতে, সেটা চিন্তা ভাবনার জগতে, শরীরের যে
আমাদের দৈনন্দিন যে আহ, চলাচল, সেইটাকে দুমড়ে মুচড়ে এ, ভেঙে চুরে দিয়ে নতুন করে শরীরটাকে দেখতে পাওয়া, শরীরটাকে আবিষ্কার করতে পারা। শরীর মানে শুধু শরীর তো, মানে মাথা এবং মন বাদ দিয়ে নয়, সবটা নিয়েই বলছি। সবটা মিলিয়ে জীবনটাই পুরো বদলে দিলেন আর কি। আমার ওই 7 দিনে, মানে 7 দিনে আমার জীবনের বাকি মানে বাকি রূপরেখাটা ওই যে লোকে বলে না যে ষষ্ঠ দিনে, জন্মের ষষ্ঠ দিনে এসে দেবতা মানে তিলক কেটে ষষ্ঠী দিলেন। দিয়ে এসে কপালে ললাট লিখন লিখে যান। আমার সেটা ঘটলো হচ্ছে ওই ওয়ার্কশপটায়। সেটা 1995 সালে ললাট লিখনটা তখন লেখা হলো এবং লিখলেন বাদল সরকার। ওটা তোমার প্রথম কোনো থিয়েটার ওয়ার্কশপ? হ্যাঁ, প্রথম থিয়েটার ওয়ার্কশপ। কি হয়েছিল মানে, যদি আমি জানি ওয়ার্কশপ ওরকম হয় বলাটা খুব মুশকিল, কিন্তু এমন কোনো কিছু যেটা এরপরেও তুমি ওয়ার্কশপ অনেক করেছো বা করিয়েছো, আলাদা কি ছিল? মানুষ যে গোষ্ঠীবদ্ধ, মানুষ যে অন্যের হাত না ধরে চলতে পারে না, একটা মুহূর্তের জন্য চলতে পারে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা শরীর দিয়ে, মন দিয়ে, চিন্তা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এটাকে যাপন করি না, এক্সপ্লোরই করি না। কেউ কেউ, সবার কথা বলছি না, হুম। কেউ কেউ বা একটা বিশেষ ধরনের কেউ কেউ, বিশেষ শ্রেণীর কেউ কেউ আমরা এটা অনুভবই করি না। বাদলদা সেটা করাতে পারলেন। মানে এই পাশেই কারোর একখানা হাত ধরো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। এই যে 21 জন আমরা ওয়ার্কশপ করছি, কিন্তু এই 21 জনের হাত ধরে রাখছি, কিন্তু 21 জনটাই শুধু এই কজন নয়, হয়তো কোথাও অন্য কোনোখানে কেউ একটা হাত ধরে, হাতটা ধরার জন্য বাড়িয়ে রেখেছে। এই যে সুমন বলছেন না, এটা তার আসলে একটা আহ, প্রচন্ড পলিটিক্যাল কথা, প্রচন্ড দার্শনিক কথা, এবং এটা সত্যি কথা। এই সত্যিটা অনুভব করার জন্য ওই 5টা দিন, ওই 6-7টা দিন দরকার ছিল। ওটা সম্ভব না। ওটা বাদল সরকার যেভাবে করেছিলেন, মানে না হলে না, এই গানটার মানেও আমি ধরো এই এই যে সুমনের গানটার অর্থ কি, কি বলছেন উনি, এটা আমি ওই ওয়ার্কশপটা না করলে বুঝতে পারতাম না। আমি সুমনের গানটা কিন্তু অনেক পরে শুনেছি। ছোটরা বড়রা সম্ভবত 1998 সালে ছোট বেরিয়েছে। বড় মিলে ছোট বড় মিলে 98 সালের 98 সম্ভবত। সালে। তো আহ, আর আমি ওয়ার্কশপটা করছি 95 সালে, ফলে গানটা আমি শুনিনি। হুম। তো কিন্তু ঘটনাটা ঘটছে ওইখানে। এবং ধরো আমরা সবাই জানি যে এই যে আমি এখানে বসে আছি, এখানে আলো পড়ছে, এখানে আমরা কফি খাচ্ছি, আরো জল খাচ্ছি, আমি জামা কাপড় পরে আছি, একটা ফোন মানে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এই যে এত কিছু ব্যবহার করছি, তার জন্য কেউ না কেউ তো পরিশ্রম করেছেন, বা এই মুহূর্তেও করছেন। এবার ফলে আমি যে এখানে বসে আছি, এই বসে থাকাটা তো শুধু আমার বসে থাকা না। এই যে আমি কথা বলতে পারছি, সেটা তো শুধু আমার বলতে পারার কথা না, মানে আমার জন্য হুম। একা পারছি না। ফলে আমি আসলে একটা সমগ্রতার অংশ। সেইখান তার একটা মুখ হয়ে আমি এখন কথা বলছি। এই সমগ্রতাটার অন্য একটা মুখ হয়ে এখন হয়তো অন্য কেউ, অন্য কোথাও একটা অন্য কোনো কাজ করছেন, যার খানিকটা দায়বদ্ধতা আমার উপরেও বর্তাচ্ছে। যেমন আমি যখন যা বলছি, তার দায় এবং দায়িত্ব আসলে আরো অনেকগুলো মানুষের ওপর বর্তাচ্ছে। তাহলে এটা একটা, এই যে একটা টোটালিটির, একটা সমগ্রতার বোধ। আমি একা নই। আমি আমি লড়াইতে যেমন একা নই, আমি উদযাপনেও তেমন একা নই। আমি শোকে যেমন একা নই, তেমনি আমার আনন্দেও আমি একা নই। এই যে সমগ্রতাটা, এইটার বোধটা উম, তৈরি হওয়াটাই মূল পয়েন্ট ছিল বলে আমার মনে হয় বাদল।
এবং এটা বোধহয় তার সামগ্রিক জীবনে সামগ্রিক জীবনে চর্চা। চর্চা এটা। ওয়ার্কশপে কিছু মানে টেকনিক্যালি বললে ওয়ার্কশপে কিছু গেম হয়, হুম। হ্যাঁ, কিছু খেলা হয়। সেই খেলাগুলোর অনেক খেলাই একদম আমাদের ভারতীয় যে জীবন চর্চা সেইখান থেকে উঠে আসা, এবং কিছু লোকে বলে যে, অনেকে নিন্দুকরা বলে যে বিদেশ থেকে বাদল সরকার ওয়ার্কশপ পদ্ধতিটা শিখেছেন। কিন্তু আমি নিজে করেছি, করে বুঝতে পেরেছি, বাদলদার ওয়ার্কশপ অনেকগুলো করেছি, ফলে বুঝতে পেরেছি যে বাদলদার এই যে ওয়ার্কশপ পদ্ধতি, এইটার একেবারে নিজস্ব একটি পদ্ধতি, প্রয়োগ কৌশল। আসলে খেলাগুলো উনি খেলাচ্ছেন, টেকনিক্যালি খেলাগুলো খেলাচ্ছেন, এবং সেই খেলাগুলো এমন ভাবে তৈরি করছেন, মানে ওই পাশ্চাত্য থেকে নেওয়া কিছু খেলা এবং ভারতবর্ষের আবহমান চলাচলের যে মানে এই শারীরিক এবং মানসিক টানাপোড়েন, সেইগুলোকে মিলিয়ে মিশিয়ে উনি কিছু খেলা তৈরি করছেন। কিন্তু এই খেলাগুলো মূল কথা নয়, মূল কথা হচ্ছে এই ভাবনাটা, সমগ্রতাটার ভাবনা। সমগ্রতার মধ্যে আমি কোথায়, অস্তিত্ব আমার কোথায় অস্তিত্ব, আমার পার্টিসিপেশন কতটুকু, আমার কন্ট্রিবিউশন কতটুকু, আমার লায়াবিলিটিস কতটুকু, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু কোনো লেকচার দিয়ে উনি দেখছেন না। উনি কতগুলো খেলা আমরা খেলছি, সেগুলো উনি কিছু বলছেনই না আসলে। নিজেরা ফিল করছি খেলতে হ্যাঁ, খেলতে। এইটা কিন্তু, এবং এটা একটা ছোট দুটো তিনটে খেলা না, 7 দিন ধরে টানা চলছে। আমি একটা, এটা আমি এখানে বলছি, মানে তুমি নাও রাখতে পারো, কারণ ব্যাপারটা বিতর্কিত। শ্রমিক বন্দ্যোপাধ্যায় এই কিছুদিন আগে একটি পত্রিকায় একটা ইন্টারভিউ দিয়েছেন, সেইখানে বলেছেন যে বাদল সরকারের ওয়ার্কশপ আসলে কতগুলো মানে ওয়ার্কশপ আসলে ওই খ্রিস্টান মিশনারিদের অর্গানাইজ করা কিছু জায়গায় উনি ওয়ার্কশপ নিয়েছেন, আর বড় বড় কর্পোরেট দের হাউস। হ্যাঁ, তাদের অর্গানাইজ করা অংশ জায়গায় গিয়ে বাদল সরকার ওয়ার্কশপ করাতেন, এবং ওয়ার্কশপ গুলো আসলে কতগুলো মানুষকে একটা বদ্ধ ঘরের মধ্যে ফেলে একটা একটা কি বলবো, ম্যানিপুলেট করা। এবং আহ, আহ, আমি ইন্টারভিউটা থাকলে পড়েই দিতে পারতাম। উনি কি বলছেন যে ব্রেন ওয়াশ করার মতো বলতে চাইছেন আসলে। আচ্ছা। হ্যাঁ, যে কতগুলো মানুষকে একটা পরিস্থিতির মধ্যে ফেলে তারপরে তাদেরকে ইচ্ছে মতো চালিত করা। এইটুকু বলে থেমে যাননি, তারপরে আবার বলেছেন যে আসলে তো কর্পোরেট পুঁজি এটাই চায়, কর্পোরেট পুঁজি তো চায় যে কতগুলো মানুষকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তাকে তাদের ইচ্ছে মতো চালিত করা। ফলে বাদল সরকার কর্পোরেট পুঁজির দাসত্ব করে ফেলেন, এইরকম এই ধরনের একটা কিছু বলছেন। ঘটনা হচ্ছে যে বাদল সরকার যে অনেকগুলো মানুষকে একটা জায়গায় এনে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারতেন, প্রভাবিত করতে পারতেন, এ কথাটা সত্যি। ততোধিক সত্যি এটা যে ওই যে আমি বলছিলাম প্রধান কথাটা, কেন, কি প্রভাব, কি দিয়ে প্রভাবিত করছেন, মূল ভাবনাটা কি রয়েছে? মূল ভাবনাটা কিন্তু এইটা যে গোষ্ঠীর প্রশ্নে আমার অবস্থান, সমগ্রতাটার চিত্র আমার কাছে তুলে ধরা, যিনি পার্টিসিপেট করছেন তার কাছে তুলে ধরা। এমন নয় যে কোনো কর্পোরেট এজেন্ডা সার্ভ করছে, কোনো ক্যাপিটালিস্ট এজেন্ডা সার্ভ করছে, এইরকম কোনো একটা বিষয়কে উনি ওই যে কতগুলো লোককে হাতের মুঠোয় ধরেছেন তাদের মধ্যে চালিত করছেন। ব্যাপারটা এরকম না। শ্রমিক বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারছেন, তার কারণ সম্ভবত শ্রমিক বন্দ্যোপাধ্যায় থিয়েটার ওয়ার্কশপ করেননি বাদল সরকারের, অথবা এইটা বলতে চাইছেন, সম্ভবত এইটা এই কারণে বলতে পারছেন কারণ উনি বাদল সরকারের সারা জীবনের কাজের কথাটা ভুলে গেছেন। বাদল সরকার বলছেন যে থিয়েটার কার, থিয়েটার মানুষের, সব মানুষের, সর্বসাধারণের, যেখানে মানুষ সেইখানে থিয়েটার।
বলছেন তো এই কথাটা। বাদল সরকারের থিয়েটারের ইস্তেহার যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে ওটা কাকে সার্ভ করছে, কর্পোরেটকে সার্ভ করছে নাকি আমাদের সাধারণ মানুষের জনগণের যে প্রাণ তাকে সার্ভ করছে। যারা মাঠে খাটছেন, যারা কারখানায় কাজ করছেন তাদেরকে সার্ভ করছে। বাদল সরকারের থিয়েটারের জার্নিটা কোথায় দাঁড়িয়ে আছে? কর্পোরেটের প্রশ্নে। আমি ধরে নিলাম যে আমি শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বাদল সরকার 20 জন লোককে মোটিভেট করতে পারেন। 20 জন না, বাদল সরকার আরো বেশি লোককে মোটিভেট করতে পারেন, একটা গোটা প্রজন্মকে মোটিভেট করতে পারেন। কিন্তু কি মোটিভেট করছেন? উনি কি নরেন্দ্র মোদীর মতো মোটিভেট করছেন যে তুমি আদানির খপ্পরে পড়ে যাও, আম্বানির খপ্পরে পড়ে যাও? কি মোটিভেট করছেন? উনি মোটিভেট করছেন যেখানে স্পার্টাকাসের কথা আসছে, বোমার কথা আসছে, মিছিলের কথা আসছে। পলিটিক্সটা কোথায়? নরেন্দ্র মোদী পলিটিক্স আর বাদল সরকারের পলিটিক্সটা কোথায়? শ্রমিক বন্দ্যোপাধ্যায় পারেন না এটা বলতে যে বাদল সরকার কর্পোরেটকে সার্ভ করছেন। হয় উনি নিজেকে নিজের মানে আগে যা বাদল সরকারকে নিয়ে কাজ করেছেন তাকে অস্বীকার করছেন, অথবা অজ্ঞতা থেকে বলছেন। এবার শ্রমিক বন্দ্যোপাধ্যায় এরকম একজন মহান মানুষ, আমিও মানে যথেষ্ট শ্রদ্ধা করি আমি শ্রমিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শ্রমিক বন্দ্যোপাধ্যায় যেটা ভুল বলছেন সেটা ভুল, সেটা শ্রমিক বন্দ্যোপাধ্যায় বললেও ভুল। মলয় ইন্টারভিউটা নিয়েছেন, মলয় রক্ষিত, সেখানে দেখা যাবে। আমি এটা নিয়ে লেখাও লিখবো, একটা প্রবন্ধও লিখবো যেখানে এটা মানে বড্ড ভুল কথা বলা হচ্ছে। আমার সারা জীবনের যদি আমি চর্চা দেখি এখনো অবধি, যে তোমার যে থিয়েটারের আমি চর্চা মূলত আমি বলতে চাইছি, সেখানে বাদল সরকারের প্রভাব ভীষণভাবে আমি টের পাই। এবং সেটা হয়তো যে তারপরে ওয়ার্কশপ করছো এবং বাদল সরকারের যে পথ, হ্যাঁ আমি সেই পথেই তুমি আহ, প্রভাবিত, কথাটা বলাটা ভুল হয়ে যাবে, যে তুমি বিশ্বাস করেছো যে এই পথটা মানুষের পথ হওয়া উচিত, আমার পথ হওয়া উচিত। তার যে দর্শন, বাদল সরকারের দর্শন তোমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যেরকম ভাবে মানে সুমনের গান তোমাকে প্রভাবিত করেছে, বা সমসাময়িক প্রতুল মুখোপাধ্যায় তাদের, এবং তোমার আমি যদি বলি নাটক, আমি স্ক্রিপ্টের কথাটা এই মুহূর্তে আনছি, সেখানেও একটা সেই প্রভাব লক্ষ্য করা যায়। তোমার স্ক্রিপ্টে আমার খুব ইন্টারেস্টিং কিছু বিষয় লেগেছে, কারণ আমাদের স্ক্রিপ্টে সাধারণত দেখা যায় যে গানের একটা বড় ভূমিকা থাকে। তোমার ক্ষেত্রে আমি দেখেছি একটু অন্যরকম, মানে আমি দেখেছি তোমার ক্ষেত্রে সেখানে তুমি গান সচরাচর এড়িয়ে গেছো, তুমি সেখানে ভীষণভাবে কবিতার প্রভাব তোমার স্ক্রিপ্টে একটা ভীষণভাবে রয়েছে। এবং শুধুমাত্র যে এরকম নয় যে আমি কবিতা কোট করে দিচ্ছি সেরকম নয়, ডায়লগের মধ্যে অসম্ভব কাব্যময়তা। যে এটা কি খুব সচেতন ভাবে নেওয়া, নাকি তোমার পথটাই কবিতায় মোড়া? মানে তুমি এই কথার সঙ্গে সহমত আমার এই কথাটার সঙ্গে? আচ্ছা, এইবারে মানে দেখো, কবিতা বা গান, কোনটা গান কোনটা কবিতা, এটা তো কোনো ডেফিনেশন হয় না। মানে ডেফিনেশন ওরকম অবিতর্কিত কোনো সংজ্ঞা আমরা তো পাইনি। আমরা সাধারণভাবে যেটা ধরে নিই যে সুর, সুর দিয়ে কিছু কথা বলা, সেটা হচ্ছে গান, সুর জুড়ে। আর কবিতার মধ্যে একটা ধরে নাও বিশাল দর্শন, যেটা অল্প কথার মধ্যে আমি অনেকখানি ভাবনা আমি ছড়িয়ে দিচ্ছি, সেটা আসলে আমি কবিতা। যেভাবে দেখেছি ব্যাপারটাকে, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে যখন লিখেছি তখন কিন্তু আমি এইভাবে দেখিনি, এখন বলছি ব্যাপারটা। আমি যখন নাটকগুলো লিখেছি বা নাটক লিখছি তখন তো উম, আহ, তখন তো আমি থিওরি মিলিয়ে নাটক লিখছি এমনটা না। একদমই নয়। তা আমি মানে আমি তখন একটা কি বলবো, একটা অবস্থার মধ্যে একটা একটা আহ, এমন একটা মানসিক ওর জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি হুম। যেটাতে নাটকটা লেখা হয়ে যাচ্ছে। সমস্ত শিল্প মানে সৃষ্টি বোধহয় সেই রকম ভাবেই হয়। যখন যারা ছবি আঁকেন তারাও সম্ভবত জানেন না যে কি মানে পরের স্ট্রোকটা
ঠিক কোথায় পড়তে চলেছে বা কোন রংটা ওখানে চলবে, এইরকম তো হয় না। কিন্তু নিজের যে একটা প্রস্তুতি থাকে ওই এই এই প্রসেসটার মধ্যে, এই প্রক্রিয়াটার মধ্যে, নাটক লেখা নামক প্রক্রিয়াটার মধ্যে ঢোকার আগে যে নিজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে কোথাও সম্ভবত এই মিউজিক আমাকে খুব বেশি প্রভাবিত করেছে। গান ঠিক বলবো না, সুর ঠিক বলবো না, মিউজিকের বাংলা ঠিক মানে মিউজিক বলছি আমি, মিউজিক শব্দটাই বলছি। এখন মিউজিক না মানে আমাদের, দেখো আমাদের পৃথিবীটাই একটা অসম্ভব একটা ব্যাপার। পৃথিবীটা হওয়ার তো কথা ছিল না, পৃথিবীটা তৈরি হওয়ারই কথা ছিল না। সেইখানে পৃথিবী না আবার প্রাণেরও তৈরি হওয়ার কথা ছিল না। সিঙ্গুলারিটি অফ ইভেন্ট, মানে ধরো সমগ্র মহাবিশ্বে বিলিয়ন 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 তোমার গ্যালাক্সি রয়েছে, সেখানে কোথাও তো প্রাণ নেই, কোথাও পৃথিবী নামক এরকম একটা নীল গ্রহই নেই, তার মধ্যে তো আবার প্রাণ কোথাওই নেই। মানে আমরা অন্তত পক্ষে জানি না এখনো পর্যন্ত। মানে আমরা অনেকটা জানি, মহাবিশ্বের অনেকটা কিছু জেনে ফেলেছি, কোথাও প্রাণ নামক ব্যাপারটা জানি না, মানে পাইনি। তাহলে প্রাণ এই বিষয়টাই একটা মানে কি বলবো, অসম্ভব একটি ব্যাপার ঘটেছে এই দুনিয়ায়। তারপরে আবার মানুষের জন্মানোটা তো আরোই অসম্ভব একটা ব্যাপার ছিল। এই যে দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গত 2 লাখ 2.5 লক্ষ বছর ধরে মানুষ যে বেঁচে আছে এবং টিকে আছে, এটা তো কিন্তু ওটা অকল্পনীয় মনে হয় না। ধরো আমার জন্মানোর কথার সম্ভাবনা কতটুকু ছিল না, জন্মানোর সম্ভাবনাই বেশি ছিল। এবার এই যে ঘটনাগুলো ঘটছে যা আসলে ঘটার ছিল না, বিজ্ঞানের কি বলবো অনিশ্চয়তার মধ্যে, অনিশ্চয়তাটাও একটা বিজ্ঞান যদি ধরে নিই, সেই অনিশ্চয়তার এত ক্ষীণ, সেখানে আমাদের জন্মটাই একটা চরম অনিশ্চয়তার মতো তৈরি হওয়া। তাহলে এই যে আমি জন্মে গেলাম এবং আরো 5টা মানুষের সাথে আমার একসাথে বেড়ে উঠছি, শুধু মানুষ না, সেখানে গাছপালা, পশু পাখি, হাওয়া, সমুদ্র, সূর্য ওঠা, সূর্যাস্ত, গঙ্গার বয়ে যাওয়া, এই সমস্ত কিছুটা কি করে যে আমরা যে ইন্টারাক্ট করি এই সমস্ত ব্যাপারগুলোকে দিয়ে, কি দিয়ে ইন্টারাক্ট করি, শব্দ দিয়ে, কথা দিয়ে, ভাষা দিয়ে না, বোধ হয় আমার মনে হয় যা দিয়ে আমরা এই যে এত কিছু অনিশ্চয়তা, অনিশ্চিত যে ব্যাপার স্যাপার, তার মধ্যে হট করে আমি জন্মে গেলাম একটা নির্দিষ্ট সময়ে এবং কিছুদিন বেঁচে থাকবো, এইটা সম্ভবত আমরা যা দিয়ে কানেক্ট করি তার নাম মিউজিক। এবারে আমি হারমোনিয়াম বাজাতে পারি না, গিটার বাজাতে পারি না, কিন্তু আমি তো এই মিউজিক্যালিটির মধ্যে রয়েছে, আমি মিউজিকের লোক নেই এটা মনে করি না, কিন্তু আমাকে তো হারমোনিয়াম বাজাতে বললে বাজাতে পারবো না, বা যদি এখন ভীমসেন যোশীর মতো গাইতে বলা হয় আমি গাইতে পারবো না। তাহলে আমার মিউজিক্যালিটি বেরোবে কোথা দিয়ে? সেইটা না কতগুলো শব্দের মধ্যে দিয়ে বেরোয় বলে আমার ধারণা, যেটাকে আমরা কবিতা বলছি। মানে এই যে ধরো আনন্দ ভৈরবী, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, না আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমনও ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। এই যে শব্দগুলো পরপর পরপর আসছে, যার মানে আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, সেটা নাকি আনন্দ ভৈরবী। হ্যাঁ, এটা তো মিউজিক ছাড়া এটা আমাকে কেউ কনভিন্স করতে পারবে না। শক্তি কনভিন্স করাচ্ছেন, কিন্তু শক্তি যেটা দিয়ে কনভিন্স, যে মাধ্যমটা নিয়ে কনভিন্স করাচ্ছেন, সেটা কিন্তু শব্দটা না, মিউজিকটা দিয়ে কনভিন্স করাচ্ছেন। এটা আমার ধারণা, অন্যের অন্যরকম ধারণা হতে পারে। আমি মিউজিকটাকে এইভাবে দেখছি। এবার এই যে ইন্টারাকশন করছি আমি সব সময় আমার এই চারপাশের সাথে ইন্টারাক্ট করছি, সেই ইন্টারাকশন করছি আসলে একটা মিউজিক্যালিটি দিয়ে, মিউজিক দিয়ে। ফলে যখনই আমি কোথাও মানে কারো কোনো একটা কিছুকে নেগোশিয়েট করতে হচ্ছে, কোনো একটা বিষয়কে নেগোশিয়েট করতে হচ্ছে, কোনো একটা ক্যারেক্টারকে নেগোশিয়েট করতে হচ্ছে, বা কোনো একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করতে হচ্ছে, তখন কিন্তু আমি মিউজিক ছাড়া আর কিছু পাচ্ছি না যা দিয়ে আমি
মানে তাকে নেগোসিয়েট করতে পারি, বা আর কিছু পারছি না থেকেও বড় কথা আমি মিউজিক ছাড়াই, মিউজিক দিয়েই একমাত্র নেগোসিয়েট করতে পারছি। এবার সেই মিউজিকটা যেহেতু আমি গান বাজনা মানে ওই রকম ভাবে কোনো টেকনিক্যালি টেকনিক্যালি আমি জানি না, আমার যা আছে তা অন্তস্থ এবং সহজাত এবং আবহমানের যে চলাচল। চলাচল, তার একটা ধারাবাহিকতা। আমি এখন বাংলা শব্দ জানি, কিছু বাংলা ভাষাটা মোটামুটি জানি, সেই জন্য বাংলা শব্দগুলো প্রয়োগ হয়ে যাচ্ছে। আমি যদি সুমনের মতো গাইতে পারতাম, বা সুমনের ওরকম গান নিয়ে সুমনের যা আছে তা যদি আমার থাকতো, তাহলে হয়তো আমার নাটকে গানের এরকম জন্ম হতো প্রতি মুহূর্তে। এই করে হয়। বুঝতে পেরেছি। আমার এখান থেকে একটা জিনিস জিজ্ঞাসা করার যে যদি আমি, তুমি যে মূলত যে ধারার থিয়েটার চর্চা করছো সেটা আমি থার্ড থিয়েটার বলা যায়, মানে থার্ড থিয়েটারই তুমি চর্চা করছো। প্রসিনিয়ামের জন্য হয়তো ভাবছো বা যে কোনো কিছু, বা অন্য ক্ষেত্রে তুমি করছো। তোমার যে থিয়েটার, যে নাটক আমি বলবো, যে তোমার স্ক্রিপ্টের কথা আমি বলছি, সেখানে আমি দেখছি যে প্রান্তিক মানুষের কথা উঠে আসছে, যে একদম আমাদের সমাজের দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিক দিক থেকে যারা শোষিত, নিপীড়িত, তাদের কথা তুমি বারবার বলছো। কোথাও গিয়ে এই কাব্যময়তা, যেটা বাদল সরকারের, আমি তুলনা করছি না, কিন্তু বাদল সরকারের নাটকের ডায়লগ আমি যদি দেখি, সেখানে খুব সপাট, ছোট ছোট, এবং সে ধাক্কা দিচ্ছে ক্রমাগত। সেখানে মানে আমি যদি কাব্যময়তার বিপরীত শব্দ বলি, যে খুব কাঠ কাঠ কাঠ, একদম পুরো শুষ্ক, সেই রকম ভাবে তিনি ধাক্কা দিচ্ছেন। কোথাও এই কাব্যময়তা বা সেটা কি সেই প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে যায়? মানে আমরা সাধারণত কবিতা, এই ধারণাটা আমাদের হয় যে খুব বিলাসিত, সেই রকম একটা মানুষের ভাবনা আসছে। মানে আমি ধরে নাও, খুব জামলো মাকদামের কথাই আমি যদি বলি, জামলো মাকদামের ক্ষেত্রে জামলোর যে ভাবনা, সেইটা জামলোর নিজস্ব ভাবনা, তুমি স্ক্রিপ্ট লিখছো। কিন্তু জামলোর ঈশ্বরের যে ভাবনাটা, সেইটা হচ্ছে ভাস্কর, তার থেকে তুমি অনেকটা সেই ভাবনাগুলি নিচ্ছ, সেরকম নিচ্ছ। কোথাও সেখানে যে আমার দেখতে দেখতে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছিল যে জামলো যে জায়গায় পিক করছে, যে অভিঘাতটা তৈরি করছে, ঈশ্বর যখন সেটা দিচ্ছে, তার যে ডায়লগ বা যে কথাটা বলছেন, কোথাও সেই ধাক্কাটা একটা যেন মলম হিসাবে, প্রলেপ হিসাবে কাজ করছে। তোমার কি এটা মনে হয়েছে? না, মনে হয়নি? আমার যেটা মনে হয় কি, যে ধরো আমরা তো সবসময় সব কাজ পেরে উঠি না, হুম। করে উঠতে পারি না। ভাবনায় থাকে একরকম, কিন্তু করতে গিয়ে দেখি যে না, অন্যরকম হয়ে গেল, বা হলো না এটা ঠিক। এরকম হয়তো হবার কারণে মনে হয়েছে। কিন্তু তুমি যে কাব্যের কথা বলছো, এই এবং প্রান্তিক মানুষের কথা বলছো, সেই সম্পর্কে কিন্তু আমার অন্য একটা মত আছে। মতটা এরকম যে, প্রথম কথা দেখো, প্রান্তিক মানুষ আমাদের অন্ততপক্ষে ভারতবর্ষের বা আমাদের এই বাংলাদেশের কথা যদি বলো, তাহলে প্রান্তিক মানুষই হচ্ছে সংখ্যাগুরু। হুম। মানে প্রান্তিক মানুষই চেয়ে আছে সমস্ত দেশটা। একদম। হ্যাঁ, কেন্দ্রে যারা আছে সেই সংখ্যাটা, সব কেন্দ্রের নিয়মেই সংখ্যাটা কম। এবারে এই যে কেন্দ্রে যারা আছেন, বা যারা প্রিভিলেজড, বা যারা মধ্যবিত্ত, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছেন, তাদের একটা তারা একটা ফাঁদে পড়েছেন। ফাঁদটা হচ্ছে যে তাদের না, মানে জীবনের যে কাজ, সৃজনের যে কাজ, সেই কাজের থেকে তাদের দূরত্ব তৈরি হয়েছে, তারা দূরে চলে গেছেন। মানে ধরো কৃষির সাথে এই যে মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত সমাজ, সকল্ড শিক্ষিত সমাজের কথা বলছি, তাদের কিন্তু সংযোগ নেই। বা ধরো এখন কারখানার কাজের সাথেও শিক্ষিত সমাজের, সকল্ড শিক্ষিত সমাজের সম্পর্ক ক্ষীণ। অথচ যে কোনো নির্মাণ, যে কোনো সৃজন,
কিন্তু ওইখান থেকে আসে, মানে ওই কৃষি থেকে আসে অথবা শ্রম থেকে আসে। এবার যে কোনো সৃজন, যে কোনো সৃষ্টির কথা যেহেতু বলছি, সৃষ্টি মানেই সেখানে মিউজিক থাকবে, সৃষ্টি মানেই সেখানে কাব্য থাকবে, থাকবেই। হুম। মানে এই যে ধরো আমরা যে দেশজ থিয়েটার যেটা বলছি, আমি মানে লোকনাট্যের লোকনাট্য শব্দটা কম ব্যবহার করি, দেশজ থিয়েটার বলতেই আমি স্বচ্ছন্দ বোধ করি। আমার এটা মনে হয় মানে লোকনাট্য মানে লোক যে নাট্য করছে সেটাই লোকনাট্য। না, সেটা না। মানে যেভাবে লোকগীতি, মানে অনেকে হচ্ছে যে লোকগীতি যে কথাটা ইয়ে হয়, হ্যাঁ, যে সেটা শহুরে লোকও হতে পারে, গ্রামের লোকও হতে পারে। পল্লী গীতি বললে আমরা হচ্ছে যে গ্রামের বা সেই রকম ভাবে। না, এইবারে মানে ঠিক আমি এটা নিয়ে হয়তো পরে আবার কথা হবে। হ্যাঁ, কেন লোকনাট্য আমি বলতে চাই না, নাট্যর ক্ষেত্রে বিশেষ করে। লোকগানের ক্ষেত্রে সুমনের কিছু বক্তব্য আছে, সেটা আমরা পেয়ে যাই। হ্যাঁ, নাটকের ক্ষেত্রে, লোকনাট্যের ক্ষেত্রে আমার কতগুলো মানে অবজারভেশন আছে, সেগুলো পরে না হয় কথা বলা যাবে। এখন এই যে খেটে খাওয়া মানুষ, সৃজনের মানুষ, যাদের সৃজনের ফলেই কিন্তু মানে খাবার জুটছে, পোশাকটা জুটছে, সেইখান থেকেই তোমার সমস্ত সৃষ্টি হচ্ছে। সে বস্তুর সৃষ্টি বলো, চিন্তার সৃষ্টি বলো, কি শিল্পের সৃষ্টি বলো, এখান থেকেই উঠছে, কিন্তু এখান থেকেই চলে আসবে। এবার ফলে সেখানে কাব্য আছে, সেখানে আছে। বাদল সরকার কিন্তু এটাকে ধরতে পেরেছিলেন। বাদল সরকার কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। বাদল সরকার কখনোই কৃষি জীবন যাপন করেননি, কখনোই শ্রমিক জীবন যাপন করেননি, কিন্তু বাদল সরকারের জানা বোঝাটা ওই মানে জীবন চর্চাটার মধ্যে এই বিচ্ছিন্নতা ছিল না। এই গ্রামীণ প্রান্তিক মানুষদের জীবনের সাথে যে বিচ্ছিন্নতা, মানে প্রান্তিক মানুষের জীবন চর্চা, তার সাথে মধ্যবিত্তের যে বিচ্ছিন্নতা, সেইটা কিন্তু বাদল সরকার এড়াতে পেরেছিলেন। ওই ফাঁদটা কাটতে পেরেছিলেন বলেই উনি এইরকম মানে রিড করতে পেরেছিলেন, পড়তে পেরেছিলেন। না হলে কিন্তু এই যে সিনথেসিস, প্রথম থিয়েটারের যে প্রথম থিয়েটার সম্পর্কে তো তার যে অনুভব, সেই অনুভবটা তো বাইরে থেকে কোনো গবেষণাগারে বসে তৈরি করা অনুভব না। ওই ফাঁদটা কেটে বেরোতে পেরেছিলেন। ফলে ওনার যে সংলাপ আসছে না ছোট ছোট, বা সংলাপহীনতা আসছে, ওনার নাটকের সংলাপ খুব কম থাকে, এগুলো কিন্তু আধুনিক তো বটেই, কিন্তু দেশজ থিয়েটার থেকে বিচ্ছিন্ন নয়। তুমি দেখবে দেশজ থিয়েটারে, বহু থিয়েটারে কোনো সংলাপই থাকে না, মানে মৌখিক কোনো সংলাপ নেই। বা ধরো শান্তিপুরকে কেন্দ্র করে, শান্তিপুর নবদ্বীপকে কেন্দ্র করে যে সংকীর্তনের সেখানে কিন্তু মানে আবহমান কাল ধরে একটা মাত্র বাণী আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই তো? একদম। আর কোনো বাণী নেই, অথচ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলছে, তাই না? তাহলে এই যে সংলাপ কম করাটা, সংলাপ না থাকাটা, সাথে নাটকীয়তার বা নাট্যের কোনো মানে নাট্যের খুব আলাদা করা যায় না ওটা দিয়ে। সংলাপ থাকতেই মানে সংলাপ, মুখ্যত সংলাপ মানে হচ্ছে নাটক, এটা সত্যি কথা নয়, কিন্তু কাব্যময়তাটা সত্যি, মিউজিকটা সত্যি। এবার সেইখানে জামলা মকদমে আসছে, বাখারাতে আসছে, বা আমাদের নাটকগুলোতে আসছে, এবার হয়তো সফল হচ্ছে না, হয়তো আমরা ধরতে পারিনি, ছুতে পারিনি দর্শককে। এটা আমার ব্যক্তিগত মত, হ্যাঁ, মনে হয়েছে আমার সেটা। না এটা আমার, ধরো যিনি অভিনয় করছেন এই নাটকটা, এই জামলা মকদমের ঈশ্বরে যিনি অভিনয় করছেন, তার সাথে আমাদের দীর্ঘ এই আলোচনা চলছে যে আমরা কি আদৌ ছুটতে পারছি জামলো চরিত্রটা যতটা ছুটতে পারছি। জামলো মানে যারা দর্শক আছেন, যে যেহেতু হয়তো সবার কাছে জামলো মকদমের গল্পটা পৌঁছয়নি, তুমি যদি একটুখানি দু লাইনে জামলো মকদম হচ্ছে একটি মেয়ের নাম, 12 বছরের একটি বাচ্চা মেয়ে,
লকডাউনের সময় যে মেয়েটি কাজের ক্ষেত্র থেকে বাড়ি ফেরার সময় হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছিল। আপনারা জানেন কেন হেঁটে ফিরতে হচ্ছিল। 12 বছরের একটি বাচ্চা মেয়ে, ও পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক, 76 কিলোমিটার দূরে ওর কর্মক্ষেত্র ছিল। সেখান থেকে ও একা না, হেঁটে ফিরছিল, এবং ফিরতে ফিরতে পথেই ও বাড়ি থেকে 14 কিলোমিটার দূরে ওই হাঁটার ক্লান্তিতে এবং অসুস্থতায় ও মারা যায়। এই ঘটনাটাকে নিয়ে আমরা একটা নাটক করি, যেখানে শুধু জামলোই একমাত্র চরিত্র এই নাটকটাতে আছে, এবং আরেকটি চরিত্র আছে জামলোরই কল্পনা প্রসূত, জামলো যাকে ঈশ্বর বলে কল্পনা করে, সেই একটি চরিত্র। তো সেই কথাটাই হচ্ছে যে জামলোর ওই বাড়ি ফিরতে চাওয়া এবং বাড়ি ফিরতে না পারা, মাঝখানে কাঁটাতারের মতো দাঁড়িয়ে থাকে মৃত্যু, সেইটা নিয়েই আমাদের এই আখ্যান জামলো মকদম। সেখানে ঈশ্বরের কথোপকথনে কিছু ভাস্কর চক্রবর্তীর কিছু কবিতার চরণ আমরা ব্যবহার করেছি। সেইটা নিয়ে কথা হচ্ছে আসলে, যে কবিতা কিভাবে দর্শককে ছুতে পারে আর কি। আমার মনে হয় যে দর্শক কবিতার রাজ্যেই বসবাস করে। এবার আমরা সেটাকে ছুতে পারি না কখনো কখনো, এইটা আর কি। আমরা একটুখানি কিছুটা জাম্প করলাম, আমি আবার আরেকটুখানি পিছোচ্ছি। তুমি সেই সময় হচ্ছে যে বাদল সরকারের ওয়ার্কশপ করছো, এবং তারপরে তোমার মানে এই যে পথটা, এই পথে যে তুমি চলবে, মানে সেটা কিভাবে? সেটা না মানে ওই যখন ওয়ার্কশপ করলাম 95 সালে, তখন আমি পথসেনায় যোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পথসেনা থেকে আমাকে বলা হলো যে এখন সব হবে না, পড়াশোনাটা করে এসো। পথসেনা কিন্তু খুব মানে পথসেনায় আমার যাওয়াটা খুব কাজের হয়েছিল, কারণ পথসেনা ওই একটা ছেলে এসছে ফলে তাকে জাপটে ধরতে হবে এটা না। পথসেনার ওই সময়টা অন্ততপক্ষে এই চর্চাটা ছিল যে আসছে, ওই সুকান্ত সিংহের একটা কবিতা আছে, যে চলে যাচ্ছে তাকে আর পিছু দেখো না, যে আসছে সে ধুলো পাই আসো। তাহলে আমি যে আসছি আমার পাটা ধুলো মাখা পাড়া হয়, এইরকম বোধহয় ভাবনা ছিল। তো ওরা বলেছিলেন যে পড়াশোনা করে এসো, আর এখন আমরা যে নাটকটা কাজ করছি এই নাটকে তোমার কোনো জায়গা নেই, মানে নাটকটা 1.5 বছর ধরে রিহার্সাল হয়ে গেছে, রক্ত গরবির কাজ চলছিল তখন। আচ্ছা, হ্যাঁ, তখন আমাকে মানে মানে কাস্টিং চেঞ্জ করতে হবে, বদলাতে হবে, সেটা তো সম্ভব না, ওরা স্ট্রেট বলে দিলেন আমাকে। তা আমি তো তারপরেও যেতাম রিহার্সাল গুলোতে বসে থাকতাম, এবং ওদের কাজ হতো, দুলালদা কাজ করাতেন, শ্যামলদা কাজ করাতেন, হ্যাঁ, আর বাদলদা তো করাতেনই। তা আমি এসবগুলো করতাম। আর যেখানে যেখানে তখন ওয়ার্কশপ হচ্ছে, সে যেই হোক, বাদলদার ওয়ার্কশপ বলো, দুলালদার ওয়ার্কশপ বলো, বা বামন ব্যানার্জি বলে একজন আছেন, তিনি একটা ওয়ার্কশপ করিয়েছিলেন, আমি যখন যেখানে যা সুযোগ পেয়েছি তখন আমি করেছি। কিন্তু পথসেনার বক্তব্য ছিল তুমি নাটক করবে না, এই কলেজে ভর্তি হও তারপর। তো যাই হোক, রক্তকরবী হয়ে গেল, আমি দেখলাম দর্শকের শুনে, আমি কিন্তু তখন প্রসেসের মধ্যে ঢুকে গেছি, কারণ আমাকে তো আটকানো যাচ্ছিল না। পড়াশোনা এদিকে চলছে, এদিকে পড়াশোনা চলছে, হ্যাঁ, পড়াশোনাটা ভালো মানে ভালোই করেছিলাম। ধরো কলেজ, কাঁচরাপাড়া কলেজে আমি সেকেন্ড হয়েছিলাম গ্রাজুয়েশন। সেটা আবার এদের ইয়ে খেই আর কি, বকা খেই, যে পড়াশোনাটা ঠিক মতো না করলে হবে না। তো যাই হোক, হলো তো তারপরে ওরা রক্তকরবী 96 সালে রক্তকরবী হলো, 97 সালে ওদের নতুন নাটক তৈরি হচ্ছিল, বেহুলা, মহাশ্বেতা দেবীর গল্প নিয়ে একটা নাটক বেহুলা। সেই নাটকটাতে আমি প্রথম কাস্টিং হই, মানে 97 সালে প্রথম আমি অভিনয় করি। ওটা হচ্ছিল 5ই আগস্ট, ক্যানিং যুক্তিবাদী সমিতি বলে একটা আছে, উৎস মানুষ বলে তখন একটা পত্রিকা বেরোতো। উৎস মানুষের মানে সেই সময়কার একটা খুব বিখ্যাত পত্রিকা। উৎস মানুষ প্রতি বছর ওই বর্ষার সময় উৎস মানুষের আড্ডা বলে একটা ব্যবস্থা করতেন, সারাদিন সেইখানে সারা পশ্চিমবঙ্গ থেকে লোকজন যেত, গিয়ে সারাদিন আড্ডা হতো, খুব মানে দারুণ হতো। সেখানে সব গুণী মানুষরা আসতেন, বিখ্যাত মানুষজনরাও সব আসতেন। তো ওইখানে প্রথম অভিনয় করি। এরপর সেখানে চলতে থাকে, অভিনয় চলতে থাকে। তারপরে পরপর একটা সময় এমন আসে
যখন পদসেনা সব কটা নাটকে আমি কাস্টিং হয়ে যাই, এইটা হতে থাকে। তারপরে আমি তো ইন্টেরিয়র ডিজাইনার হয়েছিলাম, ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজ করতাম। তারপরে এটা চললো অনেকদিন। তার মধ্যে রোদ্দুর হয়ে গেল, মানে আমার পুত্র জন্মালো। হ্যাঁ, তার আগে বিয়ে হয়েছে। তো এবারে 2007 নন্দীগ্রাম হলো তো। হুম। 2000 মার্চ। হ্যাঁ, 14ই মার্চ। তখন আমি ইন্টেরিয়র ডিজাইনিং করছি আর কি। তো যাই হোক, তো 2007-এর পর থেকে একটু হালকা বিতর্ক বাড়তে শুরু করলো পদসেনা বা এই দলগুলোর সাথে, যে আমাদের মুভমেন্টের কি হবে, মানে রাজনৈতিক অবস্থা তখন সমাজ জীবনে যেভাবে প্রভাব ফেলছে। আচ্ছা, এখন পদসেনার একটা ব্যাপার আছে কি, সেটা সম্ভবত আজও আছে, আমি তো এখন আর পদসেনাতে নেই, কিন্তু সম্ভবত এখনো সেই চর্চাটা আছে যে পদসেনা না গণতান্ত্রিক পদ্ধতিতে পদসেনা কোনো সিদ্ধান্ত নিত না। পদসেনার সিদ্ধান্ত হতো সর্বসম্মতিতে, মানে যারা বেশি যে মত দিচ্ছে সেইটা গ্রহণ করা হবে, এমনটা হতো না। একজন আপত্তি করলেও সেই সিদ্ধান্ত আটকে যেত। তারপরে সেই সিদ্ধান্ত, সেইটা নিয়ে মানে প্রসেসটা চলতো, আলোচনাটা চলতো, তর্ক বিতর্ক চলতো, চলে তারপরে সেই সিদ্ধান্ত নতুন করে নেওয়া যায় কিনা এটা দেখা হতো। পদসেনায় কিন্তু কতগুলো ব্যাপার আছে যা পদসেনা আজকের সময় দাঁড়িয়ে পদসেনার একটা উদাহরণ, মানে অন্ততপক্ষে আমি যতদিন ছিলাম ততদিন তো ছিলই। একটা হচ্ছে এই যে কোনো সিদ্ধান্ত সর্বসম্মতিতেই নেওয়া হতো এবং এটার জন্য সময় দেওয়া হতো, তর্ক বিতর্ক করা হতো, অবস্থার পরিবর্তন করানো হতো, কিন্তু সিদ্ধান্ত কখনো গণতান্ত্রিক হতো না। তো ফলে আমি বুঝতে পারছি তো, পদসেনার যেমন কোনো মানে 10 জন আছেন, তার মধ্যে কেউ একজন আপত্তি জানালেন, 9 জন হয়তো গরিষ্ঠ মতামতকেই আমি প্রাধান্য দেবো, সেরকম ব্যাপার না। একেবারেই না। ওই একজন যিনি আছেন তিনিও আমার দলের অংশ, এবং কেন তিনি বিরুদ্ধ মত দিচ্ছেন সেইটা এইরকম পদসেনা হবে। হ্যাঁ, এবং পদসেনা এই কতগুলো ব্যাপারে তো পদসেনা সাংঘাতিক রকমের মানে ইয়ে ছিল, মানে কি বলবো, বোল্ড ছিল। যেমন ধরো আমেরিকা থেকে শো আসছে, আমেরিকাতে শো করতে যেতে হবে, তো ফ্লোরিডা রক্ত করবে, হ্যাঁ, তো পদসেনা থেকে সবাই ঠিক আছে, মানে উত্তেজিত। কিন্তু দু একজন বললেন যে অ্যাপ্রোচটা ভালো লাগছে না, যারা ডেকেছেন তাদের অ্যাপ্রোচ ভালো লাগছে না। সেই কি ভালো লাগে না সেটা আমি বলছি না, কিন্তু আপত্তিকর ছিল। পদসেনা কিন্তু সপাটে সিদ্ধান্ত নিয়েছে যে যাওয়া হবে না, কারণ হচ্ছে যে ওই দুজন আপত্তি করেছে। এবার পদসেনা রক্তকরবীতে কিন্তু 14 জন কাস্টিং, তার মানে 12 জনের আপত্তি ছিল না। বুঝতে পেরেছো? এইরকম আরেকটা জিনিস যেটা ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট, এটার প্রসঙ্গে আমি অন্য একটা সংঘর কথা পরে বলবো। পদসেনার আরেকটা জিনিস ছিল, এখনো সম্ভবত আছে, যে পদসেনার কোনো ক্যাশ বাক্স ছিল না, ক্যাশিয়ার ছিল না। আচ্ছা, মানে টাকা পয়সার যে হিসেব, মানে এটা ছিল না, মানে পদসেনার কোনো ক্যাশ সেক্রেটারি, সম্পাদক, কোনো পদ ছিল না। টাকা পয়সা একটা জায়গায় থাকতো, একজনের বাড়িতে একজনের কাছে জমা থাকতো, সেখান থেকে খরচ হতো, সেখান থেকেই হতো। কিন্তু যারা পদসেনায় ছিলেন তারা জানতেন যে যে বাড়িতে টাকা পয়সা আছে সেইখানে বিন্দুমাত্র টাকা পয়সার এদিক ওদিক হবে না, হয়নি কোনোদিন। পদসেনা সব থেকে কম যেটা নিয়ে আমি যতদিন ছিলাম দেখেছি, সব থেকে কম যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে অর্থ নিয়ে কোনোদিন কোনো সমস্যা দেখিনি। যদিও পদসেনার অর্থ খুব একটা ছিল না, কিন্তু রক্তকরবীর পরে তো প্রচুর অর্থই হলো, প্রচুর অর্থই হয়েছিল। তো হয়নি টাকা পয়সা নিয়ে কোনো পদ নিয়ে সমস্যা হয়নি, কোনোদিন কোনো ভোটাভুটি হয়নি পদসেনা। আচ্ছা, অর্থের প্রসঙ্গ আসছে, এবং আমাদের বেঁচে থাকার জন্য যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে খাবার।
খাবার না থাকলে আমরা বাঁচবো না, এবং খাবারের জন্য হয় আমাকে শ্রম দিতে হবে এবং অথবা আমাকে অর্থোপার্জন করতে হবে, তার আমি বিনিময়ে প্রথায় সেই অর্থের বিনিময়ে আমি সেই খাবারটা পাবো। আহ, টাকাটা, এবং থার্ড থিয়েটারের কথা যদি বলি, সেই অভিনয় করে যে পরিমাণ টাকা সংগ্রহ, আমি বলবো যে সংগ্রহ করা যায়, সেটা দিয়ে সম্ভব নয় বেঁচে থাকা। মানে এমনকি প্রসেনিয়াম থিয়েটারেও যারা, আমি বলছি যে স্টার অভিনেতা, তারাও শুধুমাত্র অভিনয় করে যে সেখান থেকে যে টাকা রোজগার করছেন সেইটা দিয়ে যে তারা মানে তার প্রয়োজন যতই কম থাকুক না কেন, সেটা দিয়ে যে সারা মাসের আমার খাবার অন্তত জোগাড় হবে, সেরকম এখনো পশ্চিমবঙ্গের অবস্থা সেই রকম জায়গায় পৌঁছয়নি। তা মানে সেই কারণে তুমি ইন্টেরিয়ার ডিজাইন তার সঙ্গে সঙ্গে একটা কাজ তুমি করে যাচ্ছ, মানে এই অর্থোপার্জনের জন্য। মানে তোমার সেটা খুব মানে মনে হয় যে যারা থিয়েটার করছে তার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডারি একটা কোনো, মানে এটা আমার প্রাইমারি কাজ, আমি এটাকে ভালোবাসি সবকিছু, তার সঙ্গে সঙ্গে আমাকে কোনো একটা কাজ করতে হবে যেটার জন্য আমি মানে এই দিকে এই কাজের জন্য, থিয়েটারের জন্য আমি পুরোপুরি মন দিতে পারবো, যে আমি টাকা রোজগার করতে হবে, এই করতে হবে, সেই চিন্তায় যাতে আমার বেশি সময়টা না যায়। সেই রকম তোমার মনে হয়? না, এইখানে দুটো দিক হ্যাঁ। আছে। একটা দিক হচ্ছে যে যদি আমি ধরে নিই যে যে কোনো শিল্প চর্চা আসলে কৃষিজ এবং শ্রম থেকে উঠে আসা চর্চা, এটা যদি ধরে নিই, তাহলে দেখবো যে আমাদের অন্ততপক্ষে ভারতবর্ষের বুকে দেখবো যে কৃষকরা এবং শ্রমিকরা কেউ শিল্প চর্চা করার জন্য তার পেশা মানে পেশাগত দিক থেকে মানে বিচ্ছিন্ন হননি। কারণ পেশা এবং শিল্প চর্চা এই দুটো হাত ধরাধরি করে পিঠোপিঠি চলেছে, ঠিক আছে? এবারে তার মধ্যে কি কেউ ফুল টাইম শিল্পী নেই? ধরো ধরো বহুরূপী নামক যে প্রথাটা আছে আমাদের বাংলাদেশি আছে, বহুরূপীরা ওটাকেই পেশা করেছে। এবারে বা ধরো পটুয়া যারা, তারা ওটাকেই পেশা করেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে উনি পেশা করেননি, পেশাটা ওই যে ওনার যে সমাজ, ওনার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর সবাই মিলে ওনাকে ওই পেশাটা নিতে সহযোগিতা করেছেন। মানে যিনি পটুয়া, তিনি কিন্তু আর কিছু করেন না, শুধু পটের গান গেয়েই জীবন ধারণ করতে পারছেন। তার কারণ উনি ওনার গোষ্ঠীর জীবনের অভিজ্ঞতা দিয়ে জানেন যে আমাকে এরা চাল ডাল ইত্যাদি দেবেন। আবার ওই গোষ্ঠীর লোকরাও জানেন যে আমি চাষ করছি, মানে হচ্ছে যে এর মধ্যে কিছু ওটা অংশ পটুয়ার প্রাপ্য। এই যে সহজ ব্যাপারটা, এটা কিন্তু কৃষি এবং শ্রমিক এদের মধ্যে আছে, সমবায় প্রথা। হ্যাঁ, সমবায় প্রথা আছে, এখনো আছে এবং এটা গরিষ্ঠ অংশের মধ্যে, মানে গরিষ্ঠ অংশেরই। এবারে শিল্প চর্চা বলতে আমরা যা বুঝি তা তো আবার মধ্যবিত্তের ইয়ের মধ্যে না, মধ্যবিত্তের দখলে রয়েছে। মধ্যবিত্তের দখলের যেগুলো, সেইগুলো সম্পর্কে আমরা কথা বলছি, যে আমরা কি করে হোল টাইমার হব, কি করে ইত্যাদি হব। এখন এইটা কি করে হব, এই যে সহজ ব্যাপারটা গ্রামে বা মূল ভারতবর্ষে, মূল বাংলাদেশের যে সহজ ব্যাপারটা, সেইটা কিন্তু মধ্যবিত্ত শহুরে বা কলকাতা কেন্দ্রিক যে শহুরে মধ্যবিত্ত, তারা কিন্তু এই সহজতাটা ধরেননি। তারা ধরেছেন যে আমাকে শিল্পী হতে হবে। তা শিল্পী হতে গেলে শিল্পীর দায়িত্বটা তো সমাজের নেওয়ার কথা। সমাজ কি সেটা নিয়েছে? সমাজ কি নেওয়ার মতো, মানে তোমার যে গোষ্ঠী সমাজ, সেই গোষ্ঠী সমাজ কি সেইটা নিতে বাধ্য? মানে তুমি এমন কিছু কি সমাজের মধ্যে এমন কোনো চিহ্ন, এমন কোনো সংকেত কি আমরা দেখতে পাচ্ছি যেখানে একজন শিল্পীর দায়িত্ব গোটা সমাজ নেবে, বা সমাজ মনে করবে এই শিল্পীর জীবন চর্চা নিয়ে আমি দায়বদ্ধ? এখান থেকে দুরকম একটা ভাবনা উঠে আসছে। সেইটা হচ্ছে যে কিছু কিছু শিল্পকে মানুষ রিজেক্ট করেছে। মানে ধরে নাও, আমি যদি বলছি যে পটুয়ার কথাই যদি বলি,
যে আজকে আমি যদি একটা খুব নিম্নমানের যদি একটা আমি পটচিত্র আঁকি বা সেই রকম কিছু করি, সেটা প্রথমেই রিজেক্ট হবে, সেটা বাজার পাবে না, মানুষজন জানেন যে এটি হচ্ছে না। থিয়েটারের ক্ষেত্রে কি তোমার এরকম, আমি জানি প্রসঙ্গটা একটু ডাইভার্ট না, হচ্ছে, খুব বাজার পাবে না মানে কোথাকার বাজার? মানে ধরে নাও এই যে যে পটের যিনি রোজগার করছেন, যিনি পট এঁকে, আমি রোজগার কথাটা বলছি না, পট এঁকে যিনি দিন নির্বাহ করছেন, হ্যাঁ, তার কাজ কিন্তু উন্নত মানের। হ্যাঁ। এবার আমি বলছি সেখানে আমি সেই পটের কাজ আমি জানি না, হ্যাঁ। আমি সেখানে একটা পট এঁকে আমি গিয়ে বললাম যে হ্যাঁ তুমি হচ্ছে হুম, হুম, আমাকে এ দাও, আমি সেখানে হুম, কুল পাবো না। না। থিয়েটারের ক্ষেত্রে কি, কুল পাবার আগেও যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পটের জীবনের মানে পটুয়ার, হ্যাঁ একজন পটুয়ার যে জীবন চর্চা, পারিবারিক, যে গোষ্ঠী চর্চা, হ্যাঁ গোষ্ঠী, সেই গোষ্ঠী চর্চার মধ্যেই তো আমি নেই। হ্যাঁ আমি নেই, ফলে আমি ওটা আমি তো পাবো না, ফেক, মানে ওটা নকল হবে একটা হবে, ব্যাপার, এবং ওটা খারাপই হবে। খারাপই হবে, হ্যাঁ। এইবারে এবং এটাও একটা দেখা গেছে যে এই পটুয়ার জীবনের মধ্যে এখনো পর্যন্ত সেভাবে সমাজের খুব আলো পড়েনি, মানে যেটা ধরে নাও যে ফিল্ম স্টার বা খেলার দিক থেকে ক্রিকেটারের উপরে যে আলোটা পড়ে, হ্যাঁ, সেটা কিন্তু পটুয়ার জীবনে পড়েনি। থিয়েটারের ক্ষেত্রে সেই আলোটা কিছুটা হলেও পড়েছে, কারণ এখান থেকে একটা খুব জৌলুসপূর্ণ জায়গা, সিনেমা বলো বা অন্যান্য বলো, সেখানে যাওয়ার একটা সুযোগ আছে। এইবার থিয়েটারের অনেক, আমি টার্মটা খুব একটুখানি ইংরেজিতে আমি ব্যবহার করছি, বেনজল, যে যারা সেরকম ভাবে না শিখে বা খুব উন্নত মানের কাজের না করে শুধুমাত্র খুব আমি দেখেছি এরকম খুব নিম্ন প্রোডাকশন, যেখানে কোনো গল্প সেরকম কিছুই নেই, হ্যাঁ, এবং গল্পটা খুব নিম্ন রুচিরও, অভিনয়ও নিম্ন রুচির, কিন্তু বিভিন্ন রকম ভাবে তারা একটা খুব বড় স্টেজ পেয়ে যাচ্ছে কথাটাই বললাম, বিভিন্ন রকম ভাবে সুযোগ সুবিধা বিভিন্ন জায়গায় করে সেই জায়গাটা পেয়ে যাচ্ছে, এবং মানুষ রিজেক্ট করছে সেই শিল্পগুলিকে, এবং তাদেরকে বলতে হচ্ছে যে আমাদের পাশে এসে দাঁড়ান। ফলে মানে আমি কোনো পটুয়াকে আমি বলতে শুনিনি যে আপনি আমার পাশে এসে দাঁড়ান, আমার কাজের পাশে। এই কথাটা যখন বলতে হচ্ছে আমাকে একজন শিল্পীকে যে আপনি আমার পাশে এসে দাঁড়ান, তার মানে কিন্তু কোথাও আমার নিজের কাজের প্রতি আমি জানি যে এই কাজটা আমার সেরকম ভালো হচ্ছে না, সেই জায়গাটায়। এই তোমার কি মনে হয় যে এইরকম একটা জায়গা সেই তৈরি হচ্ছে? না, আমার তো যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি দুটো জায়গার কথা বললাম, যে ওইটা হুম। মানে আমি গোষ্ঠীর সাথে আমার মানে গোষ্ঠীর আচরণের সাথে শিল্পীর আচরণের কি সম্পর্ক। হুম। এবার তুমি যে প্রসঙ্গটা তুলছো, হ্যাঁ, আমি জানি একটু এই প্রসঙ্গটা ডাইভার্ট না ডাইভার্ট নয়, ডাইভার্ট করছি না। ধরো সমাজের সাথে শিল্পীর যে সম্পর্ক, সেটা যদি আমি পটুয়ার গোষ্ঠী থেকে আমি আমাদের কলকাতা মফস্বল এই গানে নিয়ে আসি, তাহলে দেখবো যে সমাজের সাথে শিল্পীর যোগাযোগটা খুবই নড়বড়ে। হুম। যার জন্যই ও একদম। এটার কনফিডেন্টলি করছে, করে বলছে যে দেখো আমাকে তুমি দেখতে আসছো না। হুম। আবার যারা দর্শক বা সমাজের যে অংশটা উল্টো দিকে রয়েছে, দর্শক আসনে রয়েছে, তারাও মনে করছে না যে এর কোনো দায়বদ্ধতা মানে আমার উপর হুম। বর্তাচ্ছে। হ্যাঁ। সম্পর্কটা খুবই দ্বিপাক্ষিক সম্পর্ক, তো একদমই, একপাক্ষিক নয়। এখন একদমই। মুশকিলটা হচ্ছে যে যারা এই ধরো কম জেনে কাজ করছেন বা বেশি জেনেও কাজ করছেন, কিন্তু তারা মনে করছেন যে সম্পর্কটা বোধহয় একপাক্ষিক। তারা বলছেন যে আমাদের উল্টো দিকে দর্শক আছে, দর্শককে গুরুত্ব দিতে হবে ইত্যাদি, কিন্তু তাদের প্র্যাকটিসে, তাদের চর্চায় সম্পর্কটা কিন্তু দ্বিপাক্ষিক হয়ে উঠছে না। হুম। তারা যতই বলুন যে আমি থিয়েটার করেই বাঁচতে চাই, আমি থিয়েটার করেই জীবন কাটাতে চাই, এটা তারা বলছেন, হুম। কিন্তু বললে তো হবে না। তার চিন্তায়, তার কাজে, তার চর্চায় সেই দ্বিপাক্ষিক ব্যাপারটা তো থাকতে হবে। সমাজের সাথে তার যোগাযোগটা কোথায়, সেটা থাকতে হবে, তো সেটা নেই। ফলে যা হওয়ারটাই হচ্ছে, ওই সেই ফাঁদে পড়েছেন হুম। বাংলা বা এই কলকাতার থিয়েটার কেন্দ্রিক যে মানুষের জন্য বেঁচে থাকা অভিনেতাদের অন্ততপক্ষে, হুম। তারা কিন্তু এই ফাঁদেই আটকে আছেন। তুমি যে সমস্যাটার কথা বলছো, একদম। এই ফাঁদেই আটকে আছেন। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে আমি কি ফাঁদে আটকে নিই? মানে তাহলে ওই ফুল টাইমের প্রশ্নটা আসবে যে আমি তো সর্বক্ষণে থিয়েটার করতে চাই, তাহলে আমি কি করব? দুটো প্রশ্ন, দুটো দুটো উত্তর হচ্ছে যে তোমাকে থিয়েটার করতে গেলে থিয়েটার কখনোই বলছে না যে তুমি আহ, আলাদা করে ফুল টাইম থিয়েটার করো, অন্য কিছু পেশা ছেড়ে এসে থিয়েটারের চর্চা অন্তত পক্ষে আমাদের দেশে তা বলছে না। হুম। বুঝতে পারলাম তো? হুম। হুম।
হ্যাঁ, একদমই। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে তারপরেও যদি যেমন আমি আমার মতো কয়েকজন তো থিয়েটার করছে, মানে আমরা কিন্তু যে কাজগুলো করি হুম। সেই কাজগুলোর মধ্যে থিয়েটার সংক্রান্ত কাজ রয়েছে বটে, মানে ওয়ার্কশপ করানো, হুম। কোথাও একটা ট্রেনিং দিতে যাওয়া, হ্যাঁ, বা অন্য কোনো দলে গিয়ে কাজ কাজ করা, টেকনিক্যাল কতগুলো সাপোর্ট দেওয়া, এই সমস্ত কাজ করছি, করে একটা চেষ্টা চালাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে এইটুকু শুধু নয়, বেঁচে থাকার জন্য আরো কতগুলো জিনিস করতে হচ্ছে। যে আমি আমার জীবন চর্চার যে পদ্ধতি, সেখানে অর্থটাকে বা ধরো উম, বৈষয়িক ব্যাপারগুলোকে কতটা পরিমাণে নিজের উপর চাপাবো। মানে আমি কি এমন একটা উম, চর্চায় নিজেকে, আর্থিক চর্চার মধ্যে নিজের জীবনটাকে ফেলবো, যেখানে ওই যে চর্চাটার কারণে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ অর্থ রোজগার করতে না পারলে আমার বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে। এবারে একদমই। ঘটনা হচ্ছে যে আমি কিন্তু জীবন চর্চাটাকে করতে চাই হচ্ছে এমন একটা, যেটা ফিল্ম আর্টিস্টের মতো বা একটা কর্পোরেট মানে কর্পোরেট জীবনযাত্রা। জীবনযাত্রার মতো করতে চাই। অথচ আমি বলছি যে আমি থিয়েটার করবো। এই দুটো যে একসাথে চলতে পারে না, এটা যদি না বুঝতে পারি, তাহলে সেটা ফাঁদ ছাড়া কিছুই নয়। এখনকার অনেক তরুণ ছেলে মেয়েদের, সেসব ছোট ছোট ছেলে মেয়েরা, তারা আমি অনেককে শুনি যে তারা থার্ড থিয়েটারে আগ্রহী। হুম। এবং বাদল সরকার থার্ড থিয়েটার, আমি জানি না যে বাদল সরকারের 100 বছর বলে বাদল সরকারকে নিয়ে এতটা ক্রেজ কিনা। হ্যাঁ, কারণ আর 5-6 বছর আগেও আমি সেরকম যে বাদল সরকার, সেই বিষয়টা নিয়ে দেখিনি। এবং বাদল সরকার সম্পর্কে যে শিক্ষাটা, হুম, সেই সম্পর্কেও আমি এখনো এই মুহূর্তেও সেরকম ভাবে দেখছি না। আমি বলছি না যে আমি সব পড়ে ফেলেছি, সব শিক্ষিত, কিন্তু সেই রকম ভাবে কোথাও একটা ফাঁপা চর্চা আমার মনে হচ্ছে যে অনেকটাই। যাই হোক, যে এবারে থার্ড থিয়েটারে অনেক তরুণ ছেলে মেয়েরা, তারা আমি দেখছি যে থার্ড থিয়েটারে যে আমি করব, কোন কোন দল করছে, তাদের খোঁজ খবর এরকম ভাবে তারা আসছে। তাদের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যখন তাদেরকে জিজ্ঞাসা করছি, তাদের হচ্ছে যে আমি থার্ড থিয়েটারে অভিনয় করব, এখান থেকে হচ্ছে প্রসেনিয়াম যেসব দলগুলো আছে, এখান থেকে আমি শিখবো থার্ড থিয়েটারে, তারপর প্রসেনিয়ামের দল, ওখান থেকে সিনেমা বা সিরিয়াল, কোথাও একটা সিঁড়ি হিসাবে যেন তারা ব্যবহার করতে চাইছেন। কারণ আমি যদি প্রথমেই সিনেমা বা সিরিয়ালে যদি আমি যেতে চাই, তাহলে এখন আর সেই জায়গা নেই যে তোমাকে দিনের পর দিন শিখিয়ে তৈরি করবে। তাদের হচ্ছে যে তুমি শিখে আসছো, আমার 20 দিনের মধ্যে একটা সিনেমা নামছে, সিরিয়ালে তুমি একটা শট ভুল দিচ্ছ, দুটো শট ভুল দিচ্ছ, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও। সেই জায়গা আর নেই যে তোমাকে শিখে, বরঞ্চ থার্ড থিয়েটার সেখানে অনেকটা শেখাচ্ছে, তৈরি করছে বিভিন্ন ওয়ার্কশপের মধ্যে দিয়ে। তোমার কি এটা মনে হয় যে কোথাও মানে সত্যি আদর্শের জন্য, কারণ থার্ড থিয়েটার আমার মনে হয় একটা আদর্শের চর্চা, একটা যাপন। এক্ষুনি তুমিও তাই বলছো যে থিয়েটার করতে আসছো, তুমি একটা যাপনের চর্চা, আদর্শের চর্চা। যদি বাদল সরকার চাইতেন, তাহলে তিনি মানে কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন, কিন্তু তিনি সেটাকে হেলায় সরিয়ে দিয়ে তিনি সেই আদর্শের যাপনের চর্চা করেছেন। তা সেই চর্চাটা, সেই আদর্শটা কোথাও গৌণ হয়ে গেছে বলে কি তোমার মনে হয়? দেখো, আমার দলে যারা আমরা কাজ করি, হুম। চেনা আধুলি। চেনা আধুলি বা ধরো আমাদের আরেকটা অবক্ষয়। দল অবক্ষয়, এইখানে যারা কাজ করি, তাদের মধ্যে কখনো মানে কাউকে আমি এরকম দেখিনি যে তারা খুব সিরিয়াল বা সিনেমা দেখতে যাওয়ার জন্য আমাদের আগ্রহী। দলটাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে, এরকম মনে হয়নি কখনো। দু একজন এসেছে, কিছুদিন কাজ করেছে, করে বেরিয়ে গেছে, এরকমও হয়েছে। তারা কি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার জন্য এসেছিল কিনা সেটাও আমি জানি না, হতে পারে। তাদের অনেককে আমার এখন দেখিও নানান জায়গায় ওই প্ল্যাটফর্ম বলতে হ্যাঁ, প্ল্যাটফর্মের পরের যে স্টেজটা। হ্যাঁ সেইটা দেখিও, কিন্তু সেটা আমাদের এখানে সেটা ব্যবহার করতে এসেছিল কিনা আমি খুব একটা শিওর নই। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা যাদের সাথে থিয়েটার করি, কিছু আমাদের বন্ধু বান্ধব, হুম। তারা আমাদের মতোই ভাবছে বলে এক জায়গায় হয়েছে, হুম। সমমনস্ক মানুষ। সমমনস্ক মানুষ এক জায়গায় হয়েছে, এই একটা দিক আছে। হুম। আরেকটা দিক হচ্ছে যে আমাদের তো একটা স্কুল চলে, পড়ার
মানে অবক্ষয়। হ্যাঁ, তবে সেইখানে ছাত্রছাত্রীরা আছেন, সেই ছাত্রছাত্রীদের সবাই না, কেউ কেউ, বেশ কিছু জন, তারা থিয়েটার করার আনন্দেই থিয়েটার করে। হুম। এবারে সেইখানে কিন্তু অনেকদিন ধরে 2014 থেকে যে অবক্ষয়ের কাজ চলছে এবং তারা ক্রমশ বড় হচ্ছে। হ্যাঁ, এখন যারা ছোট ছিল অনেকে কলেজে চলে গেছে, ইউনিভার্সিটি চলে গেছে, কারো পড়াশোনা হয়ে গেছে, তারা পেশাগত জায়গায় ঢুকে গেছে। এখন এরা কিন্তু আহ, খুব জেনে বুঝে থার্ড থিয়েটার করতে শুরু করেছিল এমনটা না, কিন্তু তারা তো একটা পদ্ধতির মধ্যে দিয়ে গেছে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, গিয়ে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে এবং তারা এখন নিয়মিত থিয়েটার করছে। তারা কিন্তু এই পদ্ধতিটা বা এই প্রক্রিয়াটার বাইরে যে খুব একটা যেতে চায় এমনটা না, হয়নি, এমনটা হয়নি। এবার খুব যদি খাতা কলম নিয়ে বসে আয় তোর মুন্ডুটা দেখি দেখি তোর তোর কতটা Score ঘিলু আছে দিয়ে, দেখবে, হ্যাঁ। হ্যাঁ, সেইটা ঘিলু হয়তো তখন বোঝা যাবে যে হয়তো অতটা কনসাস সেটা করছে না সেটা, কিন্তু এই যে পদ্ধতিটার মধ্যে ও পার্ট হয়ে গেছে, ওরা পার্ট হয়ে গেছে এবং সেই পদ্ধতির একটা মানে ফসল হচ্ছে আমাদের নাটকগুলো, সেটা তো কম কিছু নয় এবং সেটাও একদম। খুব মানে থার্ড মানে এই যে থিয়েটারের যে যাপন বলো, চর্চা বলো, হ্যাঁ, এবং এই ফিলোসফিকে বয়ে একাত্ম নিয়ে করে যাওয়া বলো, তোলা। তার তা নয় বলেও তো আমি মনে করি না। হুম। এটা একটা বড় প্রাপ্তি যে বড় প্রাপ্তি, হ্যাঁ, যে তাদের বিরাট বড় প্রাপ্তি এটা। কারণ ধরো মিছিল নাটকটা আমরা লাস্ট করেছি, হুম। এবার মিছিল নাটককে আবহমানেরও দুজন কাজ করেছেন। এবার আবহমান তো সেই অর্থে বাদল সরকারের দেখানো পথে তারা হাঁটেন না, হুম। তাই না? মানে অন্ততপক্ষে মানে কোথাও ঘোষিত ভাবে হ্যাঁ। ঘোষিত নয়, কিন্তু সত্যি কি ব্যাপারটা তাই? এই যে আমি তখন বলছিলাম, গতসেনার কথা বলছিলাম, আমি প্রসঙ্গ হয়তো অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে, চলতে থাকুক। কিন্তু ধরো আবহমান কে আমরা কখনো বলি না যে আবহমান একটি থার্ড থিয়েটারের দল। হুম। থার্ড থিয়েটারের দল আমি নিজেও চেনাধুলিকে থার্ড থিয়েটারের দল বলি না। থার্ড থিয়েটার শব্দটা আমি খুব একটা ব্যবহার করি না। ঘোষিত ভাবে না। হ্যাঁ, আমি থার্ড থিয়েটার শব্দটাতে আমি অঙ্গন মঞ্চের নাটক বলতে পছন্দ করি, হুম। মুক্ত মঞ্চের নাটক বলতে পছন্দ করি। থার্ড থিয়েটার বলতে মানে থার্ড থিয়েটার একটা প্রয়োজনে, একটা বিশেষ বইয়ের প্রয়োজনে, একটা বিশেষ বইয়ের বিশেষ একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে গিয়ে বাদল সরকার তৃতীয় শব্দটা ব্যবহার করেছেন। তৃতীয় শব্দ তাই নাট্য চর্চার মানে নাট্য আন্দোলনটার নাম বাদল সরকার দিয়ে বসেননি, থিয়েটারের এটা হয়ে ভাষা উঠেছে। সেই বইটি। হ্যাঁ, থিয়েটারের ভাষা সেই বইটা, কিন্তু হ্যাঁ। এই আন্দোলনটার নাম কখনোই নামকরণ করা হয়নি থার্ড থিয়েটার বলে, হুম। বুঝলে? এটা মুখে মুখে নামকরণ হয়ে গেছে। বাদল সরকার নাটককে কি বলা যায়? থার্ড থিয়েটার বলা যায়, কারণ উনি থার্ড থিয়েটার শব্দটা ব্যবহার করেছিলেন। হ্যাঁ। বুঝতে পেরেছেন তো? এখন ঘটনা হচ্ছে যে থিয়েটার চর্চাই, কিন্তু সেই থিয়েটার চর্চা কতগুলো মানে কতগুলো মানে দর্শন আছে, কতগুলো দেখতে পাওয়া আছে, কতগুলো দেখা আছে, সেই দেখার শুধু দেখছি না, সেইখানে সেইটাকে ছুতে চাওয়ারও চেষ্টা করছি। এই যে দেখতে পাওয়াটা, দর্শনের চর্চা বলো, সেইটা আমরা করার চেষ্টা করছি, সেটা অঙ্গন মঞ্চের করি বলে অঙ্গন মঞ্চের থিয়েটার বলছি। এখন এই চর্চাটা, এই যে দর্শনের চর্চাটার কথা বলছি, সেই দর্শনের চর্চাটা কিন্তু আবহমানও করে। হুম। আবহমান আমি ছোট করে বললাম, বড় করে যদি বলতে হয় তাহলে বলবো যে শিশু কিশোর বিকাশ মেলা নামক যে কর্মকাণ্ডটি গত 28 বছর ধরে চলছে, তাকে ওই সকল থার্ড থিয়েটারের মানে থার্ড থিয়েটারের যে কোট আনকোট থার্ড থিয়েটারের যে নামক যে চর্চাটা নির্দিষ্ট হয়েছে, সেই নির্দিষ্ট চর্চার মধ্যে শিশু কিশোর বিকাশ মেলাকে ফেলা যায়, অন্ততপক্ষে আমি তো ফেলি। ভাবনার চর্চা, এখন এই চর্চাটা কিন্তু শিশু কিশোর বিকাশ মেলা মানে ধরো বাদল সরকারকে চিনতে গেলে কয়েকটা টার্ম ব্যবহার করা হয়, যে ফ্রি, ফ্লেক্সিবল, পোর্টেবল, ইনএক্সপেন্সিভ। এখন এই যে চারটে শব্দ আমরা ব্যবহার করি বাদল সরকার চর্চায়, বাদল সরকারকে নিয়ে চর্চা করার সময়, সবকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি শিশু কিশোর বিকাশ মেলার ক্ষেত্রে, এই সবকটা সত্যি। আচ্ছা, ফ্রি বলতে কোন কি অংশ, কি অর্থে? বাদল সরকার অনেকটা জায়গায় জুড়ে বলেছেন যে ফ্রি কথাটা দুটো শব্দ, একটা হচ্ছে মুক্ত, বাংলার করলে দাঁড়ায় মুক্ত, আরেকটা হচ্ছে মাগনা, মানে যার জন্য টাকা পয়সার লেনদেনটা
জরুরি হয়ে পড়ছে না। হুম। এখন এইটা অন্যতম প্রধান উপজীব্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাদল সরকার নাট্যচর্চা অন্যতম প্রধান উপজীব্য হয়ে দাঁড়িয়েছে। এখন যদি সেটা দাঁড়ায়, তাহলে কিন্তু শিশু কিশোর বিকাশ মেলা সেখান থেকে মুক্ত। থিয়েটার চর্চাটাও সেই রকম। বাদল সরকারকে ধরে 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 যদি বিশ্লেষণ করা হয়, এবং উদাহরণ হিসেবে যদি ধরে 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 প্রত্যেকটা জায়গায় শিশু কিশোর বিকাশ মেলাকে বসানো হয়, তাহলে দেখা যাবে যে সবকটাই সত্যি। তাহলে শিশু কিশোর বিকাশ মেলা একটি থিয়েটারের চর্চা, শুধু শতাব্দী আয়না পথসেনার চর্চা নয়। ওই আবার শতাব্দী আয়না পথসেনার লোকরাও একটা ফাঁদে পড়েছে। তাদের ফাঁদটা কিরকম? তারা মনে করেন যে তারা যে চর্চাটা করেন সেইটাই থার্ড থিয়েটার। তারা ভাবেন মানে তারা এই টার্মটা ব্যবহারও করেন, থার্ড থিয়েটার। এখন এইটা করতে গিয়ে না যেটা ঘটলো সেটা হচ্ছে যে তারা এবং তাদের সাথে আরো দু একটা দল, মানে তাদের তৈরি করা কিছু দল আছে, হ্যাঁ, এরকম তাহলে দুটো দল মিলে হলো, 5-6টা দল হলো। এই দলগুলো থার্ড থিয়েটারে চর্চা করে, এটা তারাই দাবি করেন। তারাই দাবি করেন, হয়তো কোথাও প্রকাশ্যে দাবি করেন না, কিন্তু তাদের ভাবনায়, চিন্তায়, কাজের যে মানে একটা ভাইবস দেয় না, একটা প্রকাশভঙ্গি, তাই মনে হয়। এখন এতে যেটা মুশকিল হয়েছে না, সেটা হচ্ছে যে এই যে বাদল সরকার নামক যে আইডিয়াটা, বাদল সরকার নামক যে চর্চাটা, সেইটা না কোথাও মনে হয় যেন একটা কুক্ষিগত করে রাখার একটা চেষ্টা, বা কুক্ষিগত আমাদের মতো ভাবে নাকি আরো অনেক দল, মানে ধরো চেনাধুলি যে এরকম ভাবে কাজ করে, এইটা এদের যে ফেস্টিভ্যাল গুলো হয় তাতে চেনাধুলিকে কোনো ডাকা হয়নি, কোনোদিনই ডাকা হয়নি। আবহমানকেও কোনোদিন ডাকা হয়নি। শিশু কিশোর বিকাশ মেলাতে কেউ কোনোদিন পার্টিসিপেটই করেন, কেউ জানেই না যে শিশু কিশোর বিকাশ মেলার ব্যাপারটা কি হয়, বুঝলে? কোনোদিন কোনো আলোচনাতে ধরো বাদল সরকার শতবর্ষ নিয়ে নানান আলোচনা হচ্ছে, তো তাহলে বাদল সরকারকে নিয়ে কোথায় কোথায় কাজ হচ্ছে, খোঁজে হচ্ছে। শিশু কিশোর বিকাশ মেলার কথা কিন্তু কেউ কোথাও বলেনি। সম্ভবত আমি প্রথম আজকে বলছি যে শিশু কিশোর বিকাশ মেলার চর্চা একটি বাদল সরকারের যে মুক্ত থিয়েটারের চর্চা, তার একটি বড় সড় উদাহরণ। এটা সম্ভবত আমি প্রথম অন রেকর্ড বলছি। তাহলে কেউ বলে না, কেউ দেখে না, জানে না। ফলে না বিভিন্ন মানে বড় বড় মানুষ বলতে থাকেন যে বাদল সরকারের তো কাজ মরে গেছে, বাদল সরকারের থিয়েটারের তো আর কোনো প্রাসঙ্গিকতা নেই, বাদল সরকারের চর্চা তো হয় না। বুঝতে পেরেছো? কারণ তারা দেখেন যে শতাব্দী আয়না প্রদর্শনে কি করছে, তাদের কাছে তো এই খবরটা আছে যে বাদল সরকারের কাজ শুধুমাত্র শতাব্দী আয়না প্রদর্শনাই করে। এবার শতাব্দী আয়না প্রদর্শনা সত্যিকারেরই কোনো তেমন প্রমিনেন্ট কোনো কাজ এখন আর করেন না, যা করেছেন আগে করেছেন। এখন তার তত প্রমিনেন্ট কোনো কাজ নেই, বলে বলে দিতে পারেন যে চর্চাটা মরে গেছে, বাদল সরকারকে নিয়ে চর্চা হয় না। কিন্তু এই যে এরা যেহেতু কাজ ছড়িয়ে গেছে, কাজ কিন্তু চলছে, চারিদিকে বিস্তর কাজ চলছে, কিন্তু এরা সেটাকে দেখতে পারেননি বলে এরা ইয়ে করেননি, কখনো প্রকাশ করেননি ব্যাপারটা। আর ওই যারা ধরো ঋতুপর্ণ ঘোষ বলছেন যে আমি জীবদ্দশায় কোনোদিন বিজন ভট্টাচার্য আর বাদল সরকারকে দেখিনি, ফার্স্ট পার্সন, তাতে উনি লিখিত আছে, সংকলনটাই আছে কিনা আমি জানি না, কিন্তু কোনো একটা সংখ্যায় এটা বলেছিলেন যে আমি বিজন ভট্টাচার্য আর বাদল সরকারকে দেখিনি। ঠিক আছে। তারপরে ধরো অংশুমান ভৌমিক লিখেছেন যে এই থিয়েটারের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। অংশুমান ভৌমিক একজন এই সময়ের বাংলা থিয়েটারের একজন অন্যতম প্রধান বার্তাবাহক। হ্যাঁ, আমার মনে হয় যে তার কারণ হচ্ছে যে তারা এই যারা বলছেন এরকম, তাদের দোষ নেই, তাদের ভুল নেই, কারণ তারা কিন্তু বাদল সরকারের কাজ বলতে শতাব্দীর কাজের কথা বোঝেন, বা কিছুটা হলেও পথসেনার কাজের কথা বোঝেন, বা আয়নার কাজের কথা বোঝেন। কারণ শতাব্দী, পথসেনা এবং আয়না বাদল সরকারকে এইভাবেই রেখেছেন। কিন্তু বাস্তবতাটা তা নয়। চর্চা তো হচ্ছেই, বাদল সরকারের যেমন কেউ আটকাতে পারবে না বাদল সরকারের কোনো নাটককে, বাদল সরকারের চর্চা কি বা কি আটকাবে? যে কোনো থিয়েটার যে প্র্যাকটিস করছে, ফুল টাইম ইনভলভমেন্টের কথা বলি যে সব সময় সে, এবং সেটা যে শুধুমাত্র হাতে কলমে তা নয়, সে হয়তো মানসিকভাবে সেই চর্চা করাটা, সেইটাকে আমরা বলছি যে সে ফুল ইনভলভমেন্ট।
একই সঙ্গে তোমায় জিজ্ঞাসা করবো যে এখন সামাজিক যে অবস্থা সেটা খুব হয়তো সব সময়ই ছিল, হ্যাঁ, কিন্তু আমি যে সময়টায় বেড়ে উঠেছি বা আস্তে আস্তে যেভাবে দেখছি সেইভাবে দেখছি যে আমার চেনাশোনা অনেক ভাই বোন বলি বা আমার বন্ধু বান্ধবও কয়েকজন আছেন যারা হচ্ছে যে পড়াশোনায় দুর্দান্ত। মানে আমাদের ছোটবেলা থেকে তো একটা এইরকম ধারণা তৈরি করা হয়েছে যে তুমি এই পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তুমি পড়াশোনা করো তুমি অন্তত ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে, এইটা। কিন্তু এখন দেখা যাচ্ছে পড়াশোনায় দুর্দান্ত, সে পড়াশোনা করেছে, আমি প্রথাগত পড়াশোনার কথাই বলছি, মানে যেটাকে আমরা মূলধন করে আমরা অন্তত সেই পড়াশোনাটাকে আমি বিক্রি করে আমি অন্তত টাকা রোজগার করতে পারি, সেই রকম পড়াশোনার কথাই আমি বলছি। সেরকম তারা করেছে, কিন্তু চাকরি বাকরির যা অবস্থা বা কাজের ক্ষেত্রেও যা অবস্থা সেটা খুব সহজ নয়। যে মানে যে পরিমাণ শ্রম সে দিচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে, সেই সেই শ্রমের নিশ্চয়তাও নেই, একটা অনিশ্চিত কাজের জায়গা কর্মক্ষেত্রে, কারণ তার অল্টারেশন একজন তৈরি হয়েই আছে, তুমি কাজে একটুখানি এদিক ওদিক হয়েছে সঙ্গে সঙ্গে ছাঁটাই করে আরেকজন বসেই আছে সেই জায়গাটা নেওয়ার জন্য। তা এইরকম অবস্থায় একটা টালমাটাল সময়ে যেখানে খুব একটা আর্থিক নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই, সেখানে থিয়েটার করতে আসা, এই সময়ে যে হয়তো আমি সেই ছেলেটা বা মেয়েটার থেকে আমি তোমায় জিজ্ঞাসা করব যে সে ভীষণভাবে চাইছে সেই চর্চার মধ্যে থাকতে, সেই থার্ড থিয়েটারের আদর্শ যাপন সে বিশ্বাস করে, খুব ভীষণভাবে বিশ্বাস করে। সে হয়তো কখনো কোনো একটা ওয়ার্কশপে গেছে থার্ড থিয়েটারেরই, সেই যে বিশ্বাসটা, আমি আলাদা করে মানে নাম কোট থার্ড থিয়েটার আমি বলছি না, মানে এই যে চর্চা সেই চর্চার কোনো ওয়ার্কশপে গেছে, সে ভীষণভাবে প্রভাবিত হয়েছে এবং এই পথে সে চলতে চায়, কিন্তু একই সঙ্গে তাকে আহ, একটা আর্থিক, নিজের জন্য হোক সংসারের জন্য হোক, তাকে একটা আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা না হলেও একটা অর্থ রোজগার করতে হবে অন্তত দুবেলা দুমুঠো খাওয়ার জন্য। সেই ছেলে বা মেয়েটা কি করবে, তুমি কোনো পথ দেখাতে পারো? তো উম, আমি জানি না ঠিক কি বলা উচিত এটাতে। আমি আমার কথাটা বলতে পারি। আহ, মানে আমার কাছে সত্যি মানে একটা দিক তো আমি বললাম যে আহ, শিল্পীর সাথে তার সমাজের কি সম্পর্ক, হুম। শিল্পী বেঁচে থাকার সাথে সমাজের কি সম্পর্ক, এটা তো একটা দিক। আহ, আবার এই প্রবল একটা চাপও তো আছে যে যারা আমরা এই মধ্যবিত্ত সমাজের মধ্যে বাস করি, তাদের শ্রম সময় এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা, এবং কখনো কখনো না এই সময়টাতে যেমন সেটা মেধা বলো, বর্ষতা বলো, এইসব দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। মানে তোমার মেধাকে তোমারও মেধা আছে, ওরও মেধা আছে, তুমি বর্ষতা মানো, ও বর্ষতা মানে না, তাহলে যে বর্ষতা মানে তাকে চাকরি দিল, তোমার তাহলে মেধার কোনো মূল্য রইলো না। এই সমস্ত ব্যাপার খেলাগুলো চলছে না, বিচ্ছিরি ব্যাপার স্যাপার। একটা মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে আহ, ছোটরা পড়ে গেছে। আমরা আমরা যখন বড় বড় হচ্ছিলাম তখনও এতটা খারাপ অবস্থা ছিল না, অন্ততপক্ষে কাজ করে খাওয়া মানে হুম। বেঁচে থাকার জন্য এতটা কঠিন কঠিন পরিস্থিতি ছিল না। কি বলবো বলো, তা মানে প্রচন্ড চাপ। আমি বলতে পারি যে থিয়েটার করে যেটুকু রোজগার হয় আহ, সেটুকু দিয়ে চলে। চলে। মানে আমি কিন্তু থিয়েটারে অনেকগুলো কাজ করি, আমার এটা দলের সম্পর্কিত ব্যাপার, সম্পর্কিত শুধুমাত্র অনেকগুলো কাজ করি। তুমি অভিনয়ের কথা বলছো না অভিনয়ের কথা শুধুমাত্র। বলছি না। এবার ধরো অনেকগুলো কাজ করতে করতে তো আমাকে অনেকটা সময় দিতে হয়েছে, হুম, শিখতেও অনেক হয়েছিল। ইনভেস্টমেন্ট আছে আমার, মানে হুম। সময়ের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট। আছে ইত্যাদি। এটা একটা। তারপরেও আমি বলবো যে আমি যেটুকু চলছে সেটা কিন্তু এই চলাটা অন্যের কাছে অবিশ্বাস্য রকম হবে, তার কারণ আমার চলার জন্য কিন্তু খুবই কম কিছু লাগে। মানে আমার কিন্তু কোনো আক্ষেপ নেই যা দিয়ে যে অমুক ওই জায়গাটা ওই জিনিসটা আমি কিনতে পারলাম না তাই আমার আক্ষেপ আছে, নেই কিন্তু। মানে বেঁচে থাকার বেঁচে উপাদানগুলি। বেঁচে থাকার উপাদানগুলো কিন্তু খুবই সীমিত আমার জন্য। হুম। এখন সেইটাকে কিন্তু আমি, ওটা কিন্তু আমার নিজস্ব চর্চা, হুম। ওটা কিন্তু আমার গোপন চর্চা, ওটা কিন্তু প্রকাশ্য মানে প্রকাশ্যের চর্চা নয়। হুম।
হ্যাঁ, মানে আমার জীবনের যা কিছু বেসিক প্রয়োজন না পেলেই নয়, সেইগুলো ছাড়া আমি কিন্তু নিড ছাড়া ওই কমফোর্টেবল যে জোন, সেই জোনে আমি নিজেকে নিইনি, এখন নিইনি। লাক্সারি তো অনেক পরের কথা। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি এই এই যে কঠিন, এবং সেটা গোপন চর্চা, কিন্তু কোনো আক্ষেপের চর্চা না। হুম। ধরো আমি চাইলে আমি একটা আরেকটু ভালো, মানে এই যে কমফোর্টেবল জীবন, এই কমফোর্টেবল জীবনে থাকতে পারতাম, এবার আমি থাকলাম না। হুম, আমি ট্রেনে করে যাতায়াত আমার বন্ধু বান্ধবরাই আছে হুম। যাদের 4 হুইলার আছে। হুম। এবার এই 4 হুইলার না থেকে কোনোদিন যদি তাদের ট্রেনে উঠতে হয়, ট্রেনে উঠে আর পাচ্ছি না, এত ভিড়ের মধ্যে হয় নাকি গায়ের গন্ধ ইত্যাদি ঘাম, সেকেন্ড ক্লাসে তারা যাতায়াত করতে পারে না। হুম। হুম, এখন এইটা কমফোর্টেবল মানে হয় ওঠাতে জীবনটা, কিন্তু আমি এটা মানে এগুলো গোপন মানে গোপন মানে বুঝতে নিজস্ব পারছি, চর্চার হ্যাঁ। কথা। ধরো আমি আমার আমার পরিবার নিয়ে কখনো বেড়াতে যাইনি, হুম। ট্যুর যেটাকে বলে, সেটা আমি কখনো করিনি। এবং আমার পরিবারে, মানে আমি, আমার স্ত্রী এবং পুত্র, এরা জানে যে আমাদের বেড়াতে যাওয়া মানে হচ্ছে যে কোথাও শো করতে যাব বা কোথাও ওয়ার্কশপ করতে যাব, সেই তখন আমাদের বেড়ানো হবে এবং হয়ও সেটা। হুম। মানে ধরো আমাদের পাহাড়, মরুভূমি, জঙ্গল কোথাও বাদ নেই, কারণ থিয়েটারের সূত্রে আমাদের সব জায়গাতেই কখনো না কখনো যেতে হয়েছে। তো সেইটা যদি বলো, সেইখানে তো আমরা অনেক রিচ। হুম। ওইটা দিয়ে যদি তুমি নিজেকে জীবনটাকে দেখতে পারো, হ্যাঁ, অর্থের দিকটা আমি নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। সেইটা দিয়ে চলবে কিনা এগুলো গালগপ্প মনে হতে পারে। এবারে তুমি দুর্দান্ত একজন অভিনেতা, অভিনেতা কিছু তুমি দুর্দান্ত তৈরি করেছো। এই অভিনেতা তৈরি করার প্রসেসটা আমি একটুখানি তোমার থেকে জানতে চাইবো। কেউ হয়তো নিজে অভিনেতা হতে চাইছে, সে কিভাবে নিজেকে তৈরি করবে?